দর্শকদের শুভেচ্ছা দিয়ে আজকে প্রি বাজেট ডিসকাশন শুরু করছি দি বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে। আমি শাহরিয়ার খান। আজকে আমাদের বাজেট ডিসকাশনের বিষয়বস্তু হচ্ছে রেভিনিউ, এবং এখানে আমাদের এই প্রোগ্রামটা মডারেট করবেন ডক্টর জাহিদ হোসেন, ফর্মার লিড ইকোনমিস্ট অফ দি ওয়ার্ল্ড ব্যাংক, ঢাকা অফিস। আর সাথে আমাদের আছেন এক্সিকিউটিভ ডিরেক্টর পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ডক্টর আহসান মনসুর। আরও আছেন ফর্মার চেয়ারম্যান অফ বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং বিজনেস সেক্টর থেকে এখানে প্রেসিডেন্ট ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে রিজওয়ান রহমান আছেন। আজকে আমাদের এই বিষয়টা ডিসকাশনের মূল বিষয়টা হচ্ছে যে সরকারের চলে হচ্ছে একটা বিরাট রেভিনিউ আর্নিং টার্গেট নিয়ে। গত বছর কোভিড শুরু হওয়ার পর থেকে যেই লক্ষ্যমাত্রা ছিল তার 1/2 করতে পেরেছিল সরকার, এবং এই সমস্যাটা এখনো বিরাজমান, এবং সরকারকে এখানে আসলে উভয়কর সংকট মোকাবেলা করতে হচ্ছে। সরকারের রেভিনিউ ছাড়া চলে না, আবার রেভিনিউ দিবে কিভাবে যদি বিজনেস না চলে। সো এটার ক্ষেত্রে আমাদের সরকারকে কি আরো মডার্ন কিছু চিন্তা করার বিষয় ছিল কিনা, এই বিষয়গুলো নিয়ে জাহিদ ভাইয়ের নেতৃত্বে এই ডিসকাশনটা হবে। আমি ফ্লোর দিচ্ছি ডক্টর জাহিদ হোসেনকে। ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়ার, এবং আমাদের অতিথিদের অনেক ধন্যবাদ এই আলোচনায় যোগদানের জন্য। আমি আমাদের এই ডক্টর আহসান মনসুর আসার আগে আমরা একটু ডিসকাশন করছিলাম যে আলোচনাটা আমরা কিভাবে করব। উনি যেহেতু ছিলেন না, আমি সেটা একটু রিপিট করছি যে এটা বেসিক্যালি 3টা ভাগে আমি ভাগ করতে চাই। প্রথমে মানে রেভিনিউ সিচুয়েশনটার একটা বিশ্লেষণ আমরা করতে চাব, তারপরে রেভিনিউ রিফর্ম সার্বিক একটা আলোচনা সেদিকে যাব, এবং শেষের দিকে এসে এবার প্রি বাজেট ডিসকাশনে কিছু প্রস্তাবনা আমরা দেখেছি, শুনেছি, সেগুলো নিয়ে ওই স্পেসিফিক কিছু প্রস্তাবনা নিয়ে আপনাদের 3জনের মতামত আমি চেয়ে তাহলে শেষ করব। তো প্রথমে আমি শুরু করতে চাই ডক্টর আহসান মনসুর আপনাকে দিয়ে, যে বাংলাদেশে রেভিনিউ মোবিলাইজেশনের চ্যালেঞ্জটা ইদানিংকালে গভীর থেকে গভীরতর হয়েছে, এবং যে সূচকটা আমরা সাধারণত দেখে থাকি সেটা হলো নমিনাল জিডিপি গ্রোথের সাথে রেভিনিউ গ্রোথের সম্পর্কটা কি রকম। এবং সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে নমিনাল রেভিনিউ গ্রোথ নমিনাল জিডিপি গ্রোথের সাথে ওই দৌড়ে নমিনাল রেভিনিউ গ্রোথ বেশ হেরে যাচ্ছে। ওই জন্য রেভিনিউ জিডিপি রেশিওটা কমে গেছে ইদানিংকালে, অর্থবছর 16-র পর থেকে বিশেষ করে। আপনার কাছে যেটা আমাদের জানার বিষয় সেটা হলো এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন। এখানে নিউমেরেটর আর ডিনোমিনেটর দুটোর ক্ষেত্রে হয়তো সমস্যা আছে, কিন্তু এখন আপনার কাছে মনে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? তাই ডক্টর আহসান মনসুর। ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ডকে সুযোগ দেওয়ার জন্য। আমি যেটা বলবো যে একটা প্রবৃদ্ধিশীল ইকোনমিতে, অর্থনীতিতে যখন আমাদের চাকাটা দ্রুত ঘুরে, আমরা যদি গ্লোবাল এক্সপিরিয়েন্সটা দেখি, সেটা দেখি যে যত ইকোনমিক অ্যাক্টিভিটি যত বাড়তে থাকবে, রেভিনিউ রাজস্ব আদায় তার চাইতে বেশি বাড়বে। অর্থাৎ এটাকে আমরা বলি দুটো ভাবে, হয় ইলাস্টিসিটি ইজ গ্রেটার দেন 1 উইথ রেসপেক্ট টু জিডিপি, অথবা বয়ান্সি ইজ গ্রেটার দেন 1 উইথ রেসপেক্ট টু জিডিপি। যেহেতু ইলাস্টিসিটির মেজারমেন্ট একটু কঠিন, আমরা বয়ান্সি দিয়ে এটাকে মেজার করে থাকি, খুব সিম্পল। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের শনৈ আমাদের জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে, উইচ ওয়েলকাম, কিন্তু আমাদের রেভিনিউ এর প্রোগ্রেসটা ওটার চাইতে পিছিয়ে পড়ছে। যেখানে আমাদের মানে যেটাকে বলা হয় ট্যাক্স বয়েন্সিটা হওয়া উচিত হচ্ছে 1.2 এর মতো একটা হেলদি ইকোনমিতে, এটা হওয়া উচিত উইথ লোয়ার বেস। এটা ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিতে হয়তো এটা 1.01 বা 1.05 এরকম কিছু একটা থাকবে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা 1.2, 1.25 এরকম হতে পারে, কারণ আমাদের বেসটা খুব ছোট, রেভিনিউ বেসটা, এবং গ্রোথের ফলে যেটা হয় এটা বিস্তৃতি অনেক বেশি হওয়াতে রেভিনিউটা আরো মোর দেন অনেক বেশি হয়, অ্যাটলিস্ট 20% or 25% মোর দেন দ্য জিডিপি গ্রোথ যেটুকু হয় তার চাইতে। তো সেই হিসাবে আমাদের বয়সে 1.25 হওয়া উচিত, কিন্তু কার্যত আমরা দেখছি যে এটা 0.8, 0.85 এরকম একটা জিনিস হচ্ছে, যেটা একেবারে কাম্য নয়। ফলে কি হচ্ছে, আমি যদি 2010কেই বেঞ্চমার্ক হিসেবে ধরি, তখনও ভালো ছিলাম না আমরা,
তখনও আমাদের আমাদের মেইন কনসার্ন ছিল যে রাজস্ব খাতে আমাদের সংগ্রহটা অনেক কম এবং এটা অনেক বাড়াতে হবে। আমার মনে আছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আমরা যখন ড্রাফট করি, আমরা তখন বলছিলাম যে সরকারের রাজস্বের পরিমাণটা হচ্ছে ট্যাক্স টু জিডিপি হচ্ছে 10.5-এর মতো, এটাকে অন্তত পক্ষে 15% মতো নিতে হবে ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, কিন্তু আশা করা হচ্ছিল যে অন্তত পক্ষে কিছুটা প্রোগ্রেশন হবে। কিন্তু কার্যত কি হলো? কার্যত আমরা দেখলাম যেটা প্রায় 1.1% কম প্রবৃদ্ধি হয়েছিল ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এবং পরবর্তী দুটো পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে, ষষ্ঠের পরে সপ্তমও শেষ হয়ে গেল, কিন্তু সপ্তমে কিন্তু আমরা রিগ্রেস করেছি, আমরা পিছিয়ে গেছি অনেক। এবং বর্তমানে যে চিত্র এসে আমরা দেখতে পাচ্ছি সেটা ভয়াবহ শুধু কোভিডের কারণে নয়। কোভিডের কারণে আমি বলবো যে হ্যাঁ, আগে থেকে এটা ভয়াবহ ছিল, আগে এটা 8%-এর কাছাকাছি চলে আসছিল এবং কোভিডের কারণে এটা এখন 7%-এর ঘরে চলে আসছে। এটা কোনো মতে একটা কাম্য অবস্থা হতে পারে না। এবং কোন একটা সুস্থ অর্থনীতিতে এইরকম কম সম্পদ নিয়ে এগিয়ে যাওয়া কোনো মতে সম্ভব না। আমার একটা অমর্ত্য সেনের একটা স্টেটমেন্টের কথা মনে পড়লো, উনি বলছিলেন বাংলাদেশের অনেক ইন্ডিকেটর ভালো, অনেক কিছুই আমার কাছে আমি প্রশংসা করি, একটা জিনিস আমাকে খুব চিন্তিত করে, সেটা হচ্ছে এই রাজস্ব দিয়ে, ট্যাক্স টু জিডিপি এই রেশিও দিয়ে এই দেশ কিভাবে সামনের দিকে যাবে। দ্যাটস দ্য চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা কিন্তু আমরা উইশফুল থিংকিং মানে চিন্তা করলে মানে ভালো শুভ চিন্তার মাধ্যমে কিন্তু এটাকে উড়িয়ে দেওয়া যাবে, যেটা ঠিক হয়ে যাবে, এটা এমনি এমনি হয়ে যাবে, ভালো হবে, সেটা কিন্তু হবে না। এটার জন্য আমাদেরকে কঠোরভাবে কাজ করতে হবে, কঠোরভাবে আমাদেরকে সংস্কার করতে হবে, সেটাতে আমরা পরে আসবো। কিন্তু আমি যেটা মনে করি যে যদি আমাদের উন্নয়নের লক্ষ্যের ধারে কাছেও আমাদেরকে যেতে হয়, আমাদের এই বর্তমান অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং আমার মতে আমাদের সরকারের যে রেভিনিউ চিত্র, এটা পৃথিবীর যে কোনো দেশেই এটাকে চিত্রিত করা হবে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া। এখন আমাদেরকে আর পিছনে যাওয়ার উপায় নাই, সামনের দিকে যেতে হবে। 7-এর থেকে আর কত নিচে নামবো? আমাদেরকে অবশ্যই 8-এ যেতে হবে, 9-এ যেতে হবে, আবার 17-তে যেতে হবে। তো 17-তে যাওয়া একটা টার্গেট, অবশ্যই এটা 10 বছর লাগুক, কিন্তু যেতে তো হবে, 15 বছর লাগুক, যেতে হবে। কারণ একটা যে কোনো একটা উচ্চ মধ্যম আয়ের দেশ 16-20-22% নিচে তাদের ট্যাক্স টু জিডিপি রেশিও হয় না। তো আমাদেরও সেটাই হবে। আমাদের অনেক চাহিদা, সরকারের কাছ থেকে অনেক প্রত্যাশা, জনগণের প্রত্যাশা কিন্তু বাড়বে, জনগণের প্রত্যাশা কোনোদিন কমবে না। পৃথিবীর ইতিহাসে, অর্থনীতির ইতিহাসে দেখা গেছে যে কোনো দেশ যতই উন্নত করুক, তাদের ট্যাক্স টু জিডিপি রেশিও কিন্তু তত বাড়তে থাকে। অর্থাৎ তারা উন্নয়নের দিকে যাচ্ছে, মাথা পিছু আয় বাড়ছে, ট্যাক্স টু জিডিপি রেশিও কিন্তু বাড়ছে সেই সাথে। এবং সেটাতে আমরা দেখি উন্নত দেশগুলোতে সবচেয়ে বেশি ট্যাক্স টু জিডিপি রেশিও, তাদের মধ্যে ভ্যারিয়েশন আছে, কিন্তু তারপরেও তাদের কিন্তু অন্যান্য দেশের চাইতে অনেক বেশি ট্যাক্স কালেক্ট করে। তো এই যে চিত্রটা, এটা কিন্তু আমাদেরকেও অনুধাবন করতে হবে যে আমরা যদি সত্যি সত্যি উন্নত দেশ হতে চাই, উচ্চ মধ্যম আয়ের দেশ হতে চাই, আমাদের ওই পদাঙ্ক অনুসরণ করতে হবে। অন্য কোনো হুইল ইনভেন্ট করার কোনো সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না। এখানে আপনাকে আমি আরেকটা ফলো আপ কোয়েশ্চেন করতে চাই যে এই যে পিছিয়ে পড়ার যে প্রবণতা দেখা যাচ্ছে ইদানিং, সেইটার পিছনে আপনার কাছে মানে আমরা তো কোনো বড় ধরনের ট্যাক্স কাট দেখি নাই নিকট অতীতে, বা ট্যাক্স এক্সপেন্ডিচার যে খুব বেড়ে গেছে সেটা আই এম নট শিওর এটা হয়েছে কিনা। আর এদিকে প্রশাসনিক দক্ষতার মানে এখানে আপনাকে যদি র্যাঙ্কিং করতে বলা হয় যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার কাছে? আমার কাছে 1 নম্বর হচ্ছে প্রশাসনিক দুর্বলতা। কারণ আমরা যে প্রশাসন দিয়ে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন করছি সেটা হচ্ছে ব্রিটিশ আমলের একটা সিস্টেম, একটা জিওগ্রাফিক বেস সিস্টেম। সেখান থেকে আমরা বেরোতে পারিনি। আমরা ওই ডিভিশনগুলোকে ছোট ছোট করেছি। আগে পুরো পাকিস্তানে ছিল 2টো কালেক্টরেট, ঢাকাতে একটা, চিটাগাংয়ে একটা। আমরা সেটাকে পরে 4টে করেছি, 4টা থেকে 10টা করেছি, এখন হয়তো 15, 20টা বা 30টা, 40টা আছে। কিন্তু সেটা না, সেটা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে জিওগ্রাফি। এবং এখানে কমিশনার সাহেবরা হচ্ছেন সর্বা। আমরা এখানে মোদী সাহেব আছেন, উনি বলবেন তারা সর্বা। তারা ট্যাক্স আমাকে রেজিস্ট্রেশন করছেন, তারা আমাকে ট্যাক্স অ্যাসেসমেন্ট করছেন, আমার দেওয়া ট্যাক্সকে কেটে আমাকে আবার নতুন করে তারা অ্যাসেস করে দিচ্ছেন। তারা বলছেন আমাকে পেনাল্টি দিতে হবে, আমাকে ওনারাই আবার অ্যাডজুডিকেশন করছেন, ওনারাই আমাকে আমার মামলাটাকে ওনারাই আবার বিচারিক ভাবে দেখছেন যে কি এটাকে অ্যাডজুডিকেশন করে যে আমাকে কিছু করা যায় কিনা।
তারপরে যদি আমি ওটার নাম আনতে চাই, আমি যদি ট্রাইব্যুনালে যাই, সেখানে উনারাই বসে আছেন কর কর্মকর্তারা অন্য অন্য বেশ ধরে, এবং তারাই কিন্তু তাদের কলিগদের কথা মতোই সেই হিসাবে রায়ও দিয়ে দিচ্ছেন। যাবে কোথায়? এই ব্যবস্থা তো হয় না পৃথিবী জোড়ায়। যেটা এখন হচ্ছে ফাংশনাল লাইনে হবে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক থাকবে না, একজন সর্বময় কর্তা হতে পারবে না, একজন রেজিস্ট্রেশন করবেন, একজন অ্যাসেসমেন্ট করবেন, একজন অডিট করবেন, ইন্সপেকশন করবেন, এইভাবে বিভিন্নভাবে ভাগ হবে এবং তাদের মধ্যে কমিউনিকেশন থাকবে, কিন্তু নট এ সিঙ্গেল পারসন উইল বি ডিসাইডিং অল দ্য অ্যাসপেক্টস অফ ইট, এবং অটোমেশন থাকবে। এই দুটো জায়গাতে যদি আমরা জোর দিই, আমি মনে করি যে আমরা অনেকখানি এগিয়ে যেতে পারবো। আমি এখন রিজওয়ান রহমান আপনার কাছে আসতে চাই। আমরা এই কোভিডের অস্বাভাবিক সময়ে অর্থনীতি যেখানে বিপর্যস্ত হয়েছে, সেখানে বিশ্বব্যাপী আমরা দেখেছি যে অনেক ধরনের ট্যাক্স পলিসি রেসপন্স, বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি আপনার এই টেস্ট কিটের উপর, ইকুইপমেন্ট, মেডিকেল এগুলো উপর আপনার ডিউটি কমানো হয়েছে, ভ্যাট রিটার্ন সাবমিশনের ডেট বাড়ানো হয়েছে সেখানে। তবে আমার যেটা ধারণা যে অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে ট্যাক্স পলিসির চেয়ে আমরা এক্সপেন্ডিচার সাইডেই বেশি রেসপন্স দেখেছি। কিন্তু যে সমস্ত রেসপন্স আমরা দেখেছি, আমি যদি কিছু বাদ দিয়ে থাকি আপনি সেটা কারেক্ট করতে পারেন প্লিজ। আপনি যেহেতু রিসিভিং এন্ডে ছিলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, অনেক ধরনের প্রতিষ্ঠানের সাথে আপনি সম্পৃক্ত, এবং আপনি একটা বড় সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে, এখানে বিশেষ করে এসএমইরা অনেক যুক্ত আছে। তো ওই রিসিভিং এন্ড থেকে আপনি ট্যাক্স পলিসির আচরণ এই কোভিড এর সময়, এই বিপদের সময় আপনি কিভাবে দেখছেন? থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আমি একটু ফার্স্টেই বলে নেই যে আসলে I don't want to differ with anybody, but I would like to give the government its due credit wherever it's due. For instance, আমাদের যে economic resilience-টা যে private sector বলেন, public sector যেটা দেখিয়েছে during the pandemic by 5.24% growth, যেটা আমরা দেখালাম, while the regional growth was actually negative. So that is, of course, firstly driven by the private sector. But arekta jinis jeta tax policy ক্ষেত্রে, to answer directly your question, when we created the tax policy last year, COVID was still brand new. So how much of the COVID situation has impacted on the tax policy that was made for the year 2020 and 2021? Sheta I'm not entirely sure, because apni jodi dekhen amra jokhon mohamari, when we started taking it seriously was March. Now, we were concerned in the first week of March, and finally we went into lockdown in the last week of March. So, and we all know that onek decisions, onek major policy decisions actually January, February, March এর মধ্যে হয়ে যায়। So, COVID এর implication টা গত বছরের বাজেটে কতখানি ছিল সেটার ব্যাপারে আমি পুরোপুরি convinced না। That is why I would like to say that I'm very hopeful that this year, because we have experienced a whole year and a half of COVID, এই বছরের পলিসিতে we will expect some positive changes, for the sake of humanity, for the sake of the vaccination program, for example, the vaccine rollout এর জন্য there has to be a strong budget allocation. তারপরে আপনারা যে টেস্ট কিটস এর কথা বলছেন, ইম্পোর্টস, আমরা বিভিন্ন জিনিস ইম্পোর্ট, একটা সময় ছিল যখন আপনার পিপিই ইম্পোর্ট করতে পারছিল না মানুষ প্রাইভেটলি, বা আপনার আদার কিটস, এসেনশিয়াল কিটস ইম্পোর্ট করতে পারছিল না। এগুলো ওয়াই? বিকজ এই নীতির অভাবে। And also, I would like to bring back the issue যে আসান মনসুর সাহেব যেটা বললেন, এই যে রিগার্ডিং আমরা যদি এনবিআর একটা ডিভিশন অফ লেবার যে টেকনোলজিটা আছে সেটা যদি করতে পারি, যে কমিশনার বলেন, কালেক্টর বলেন, একই কাজ সবাই একজনই করছে, এটা যদি আমরা ডিভিশনটা স্প্রেড করে দিতে পারি, of course automatically the accountability goes up and individual cannot make a single out effort. So তখন a lot of people will be involved. So in case of harassment bolen, in case of corruption bolen, in case of any other anomalies bolen, it will be more difficult. So as far as the policy is concerned, I would like to say that we have higher hopes, because situation again, amra kintu back to I shouldn't say this, but we are pretty much back to square one. The same situation that was in April last year. And again, speaking of the Indian variant, South African, there's so many variants. Last year there was no variant, but it was still onek bhayaboho chilo, because we were still trying to figure out what is happening. Ekhon I must say je amader treatment
Bangladesh's COVID treatment is much advanced. Just the treatment process of the doctors. Hear me out before we go into the just definition of the health sector or the public health system. সেটাতে পরে আসি। Health treatmenটের জন্য বাংলাদেশ যথেষ্ট এগিয়ে আছে, and of course you can see যে আমাদের ডেথ রেট বলেন, ট্রিটমেন্ট রেট বলেন, অ্যাক্সেস যেগুলো পাচ্ছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু গ্রামীণ পর্যায়ে কিন্তু ওইভাবে কোভিডটা ছড়ায় না। আর যদি সেটা হতো লাইক ইন্ডিয়া, আল্লাহ মাফ করুক, that might be a huge trouble because গ্রামীণ পর্যায়ে আমাদের হেলথ সিস্টেম কিন্তু of course needless to mention it is in a bit of a shattered situation. And again, I also heard that there is about 40 to 45,000 public beds and 80 to 85,000 private beds in hospitals. Private hospital 88,000 beds, and also the health to GDP ratio comes in as well. And similarly, tax to GDP ratio chole ashbe because investment climate e kotha bolchi amra. So regarding the tax policy, goto bochor jeta hoyeche, ami as a voice of the CMSMEs, even though মাননীয় প্রধানমন্ত্রী ওনার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে সিএমএসএর দিকে বিশেষ করে নজর দেওয়ার কথা বলেছেন, এবং she has declared a very handsome stimulus package, but it is not the Prime Minister's job to distribute the stimulus to every individual. Prime Minister তো দিয়েছেন, কিন্তু যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওনারা কি করছেন? Say for example, some people thought that 70% disbursement of the stimulus is a success story. I personally don't think so, because 70% এর মধ্যে দেখা যাবে কি 68% চলে গেছে মিডিয়াম, and the rest of it, again, don't quote me on the facts, আমি just বলছি, মানে আমাদের যেসব আমরা একটা জরিপ করেছি ঢাকা চেম্বার থেকে, আমরা আমাদের total membership base as you know is slightly about 4,000 and majority is SME members. তো আমরা যখন জরিপটা করলাম সেখানে দেখলাম যে about 47% was eligible for the stimulus, তার মধ্যে 23% পেয়েছে। ওই 47% এর 23% স্টিমুলাস পেয়েছে, বাকিগুলো এখনো as of the month of last week of March প্রক্রিয়াধীন। একটু ইন্টারফিয়ার করি, আপনার এখানে আমি ট্যাক্স পলিসির উপর একটু ফোকাসটা রাখতে চাচ্ছি। আপনার এই যে যেমন ধরেন ভ্যাট পেমেন্টের সময়টা বাড়ানো হলো, এতে আপনাদের মানে আপনাদের যারা ব্যবসায়ী এরা কি মানে এটা কি একটা বড় ধরনের সুবিধা ছিল এটাতে, মানে নাকি এটা একেবারেই অপ্রাসঙ্গিক ছিল, ট্রিভিয়াল কিছু ছিল? At the point when it was declared, it was a huge effect. It was a huge positive effect. But again, you know, যে আমরা কিন্তু ব্যবসায়ী মহলে বিভিন্ন associations and chamber bodies সবাই কিন্তু মোরাটোরিয়ামের ব্যাপারে বলেন, এক্সটেনশনটা চেয়েছিল, you know. So এটা আসলে to be honest, এটা খুব একটা সুবিধা ইনিশিয়ালি যখন দিয়েছে তখন আমাদের কাছে খুব ভালো, আমরা সাধুবাদ জানিয়েছি, অফকোর্স এখনো জানাই, বাট এটা আসলে এক বছরের এফেক্টটা আসলে হবে না, বিকজ কোভিড তো শেষ হয়ে যায়নি। সো যখন এই পরিকল্পনাটা সরকার করেছিল, ওনারা এক বছরের পরিকল্পনা নিয়ে করেছিল, যে অ্যাজ ইফ কোভিড এক বছর থাকবে। বাট এখন তো আই এম শিওর দ্য গভর্নমেন্ট হ্যাজ রিয়েলাইজড ইটস নট গোয়িং এনিওয়্যার, রাইট? ইটস স্টেইং ফর সাম টাইম। আই হোপ ইট গোজ অ্যাওয়ে সুন। সো এই জন্য এই এফেক্টটা আমাদের ইনিশিয়ালি একটা বিজনেস কনফিডেন্সের জন্য একটা রেজিলিয়েন্স দিয়েছিল, বাট এগেন ইট ওয়াজ গোয়িং ডাউন, বিকজ ব্যবসা তো নাই, লোন নিয়ে কি করবো কি আমি? I'm talking about the cottage, micro and small enterprises primarily. থ্যাংক ইউ। আমি এখন একটু ডক্টর মজিদের কাছে যেতে চাই। আমরা যা এখন শুনতে পাচ্ছি এবছরের টার্গেট নিয়ে, আমরা তো ইদানিং কালে বাজেটের পরে একটা শব্দ সবাই আমরা ব্যবহার করি, উচ্চ অভিলাষী, বাজেট রেভিনিউর দিকেও এক্সপেন্ডিচারের দিকেও এডিপি বলেন। এই বছর এই পর্যন্ত আমরা পত্রপত্রিকায় যেটা দেখছি সেটা হলো এই বছরের টার্গেটটা গত বছরের অরিজিনাল বাজেট টার্গেটের একই রকম থাকবে, 3,30,000 কোটি টাকা, 3.3 ট্রিলিয়ন। যদিও আমাদের অ্যাকচুয়াল যে কালেকশন হয়েছে গত বছর এই 3.3 ট্রিলিয়ন, তার আগের বছরের তুলনায় প্রায় 47-48% প্রবৃদ্ধি ছিল। এই বছরের অর্জনের তুলনায় হয়তো সেটা অনেক বড় সংখ্যা হবে। কিন্তু ডক্টর মুজিব, এই টার্গেট সেটিং প্রসেসটাকে আপনি কিভাবে দেখছেন? এখানে এই বছরের জন্য এই টার্গেটটা কি ঠিক আছে? ধন্যবাদ। আপনি খুব সঙ্গত প্রশ্নটি তুলেছেন, সেটা হচ্ছে টার্গেটের বিষয়টি। টার্গেট সবসময় 2015 সাল পর্যন্ত বা তার আগেরও 2012 পর্যন্ত সনাতন নিয়ম হচ্ছে এনবিআর গত বছর কত করতে পেরেছে তার উপরে ভিত্তি করে, এবং সে সামনের বছর কি কি নতুন পদক্ষেপ নেবে সেটা যোগ করে এনবিআর টার্গেটটা বলবে।
এবং সেটাই সম্পদ কমিটি সেইভাবে যাবে। তাহলে এনবিআরও দায়িত্বশীল থাকে এবং পরিস্থিতিও সেইভাবে নিয়ন্ত্রণের ভিতরে থাকে। আপনি দেখবেন যে 1972 সাল, 73, 74 সালে যখন আমাদের তাজউদ্দিন সাহেব যখন বাজেট দিতেন, ওই বাজেটের ভিতরেই কিন্তু, বক্তৃতার ভিতরে কিন্তু একটা লিস্টও দেওয়া হতো যে আগামী বছর আমি কোথায় কোথায় কি কি জিনিস নতুন করতে যাচ্ছি। এর পরবর্তীতে কিন্তু আমরা ইভেন 2008 সাল পর্যন্ত আমি জানি যে আমাদের একটা নথিতে লেখা থাকে যে আমি এইভাবে করব, কিন্তু এটা কিন্তু পাবলিক জানে না। এখানে বিষয়টা হচ্ছে যে টার্গেট নির্ধারণের পদ্ধতিটা এই 2012-13 পরের থেকে এটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে আমি আগে ব্যয়ের বিরাট একটা বাজেট করব, আমি 4.5 লাখ টাকা, আমি খুব জোরে বললাম আমি আগামীবার 5 লাখ করবো, তারপর বললাম 5.5 লাখ করবো, অর্থাৎ ব্যয়ের বাজেটটা আমি আগে করবো। করে ওখান থেকে সিম্পল ম্যাথ কষে, হ্যাঁ, যে ওই IMF এর ওই ক্যাপ আছে, ডেফিসিট 5%, তারপরে এই করিডোরে এসে যা অঙ্ক কষে যা আসে সেইটাই আমি এনবিআর কে বলছি যে তোমার টার্গেট এত। অর্থাৎ আমার ব্যয়ের বাজেট যদি বড় হয় তাহলে ওরও টার্গেট সে ব্যাপারে, এই টার্গেট যে গত বছরে প্রকৃত অর্জনের কত % হলো, এই টার্গেট যে সত্যি অর্জনযোগ্য কিনা সে বিবেচনাটা বাইরে থেকে যায়। এবং এই গত কয়েক বছরে এটাও লক্ষ্য করা গেছে বোথ এডিপির ক্ষেত্রে এবং রেভিনিউ টার্গেটের ক্ষেত্রে, সাধারণত মার্চ বা এপ্রিল মাসে এসে বোথ এডিপিতে প্লাস এনবিআর দেখে যে যা প্রকৃতপক্ষে যা করতে পেরেছি, সে ধরেন 15 টাকা টার্গেট ছিল, আমি 9 টাকা করতে পেরেছি। খুব চালাকি করে, আমি চালাকি শব্দটাকে ব্র্যাকেটে দিচ্ছি, খুব চালাকি করে বলে দিচ্ছে যে আমি এডিপি রিভাইজ করলাম 10-এ রিভাইজ করে দেখিয়েই আমি তখন বলা শুরু করে দিলাম, দেখেন আমি 10 করেছিলাম, আমি 9 পর্যন্ত করেছি, আমার এই ইভেন আমার 90% আমার অর্জন হয়েছে। একই অবস্থা কিন্তু রেভিনিউর ক্ষেত্রেও। এবার যেমন 330-এর এগেনস্টে কিন্তু এনবিআর খুব সম্প্রতি ওইটাকে চেঞ্জ করে মানে রিভাইজ করেছে 3.1, এবং এমন ভাবেই এটা ঠিক করা আছে যে যাতে মোটামুটি দেখানো যাবে শেষে যে মোটামুটি কাছাকাছি আছে, ডিফারেন্সটা অত বেশি না। এইটা তো কথা হলো না, কথা হচ্ছে আমার প্রকৃত যা অর্জন হবে। আমি টার্গেট ঠিক করলেই যে আমার রেভিনিউ আসবে এটা তো ঠিক না। এবং সেই কারণেই যেমনটি জনাব আহসান মঞ্জুর বলতেছিলেন যে টার্গেট বেশি করলে মুশকিলটা হচ্ছে যে ওইটা যেয়ে আমার ওই এনবিআর এর কর্মকর্তাদের উপরে একটা মানসিক চাপ সৃষ্টি হয়, এবং মানসিক চাপ সৃষ্টি হলেই তখন তারা ওই আপনার ব্যবসা হয়েছে কি না হয়েছে জানি না, আপনি গত বছর 5 টাকা দিয়েছিলেন, এবার আপনাকে 6 টাকা দিতে হবে, টার্গেট অ্যাবাউট ফরগেট অ্যাবাউট কোভিড বা কি অবস্থা, এই যে ব্যাপারটা তৈরি হয়। টার্গেট কিন্তু এই জন্যই যতদূর সম্ভব বাস্তবসম্মত করতে হয়, এই কারণেই যে এটা যেন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না করে। আরেকটা হচ্ছে আমি বিরাট একটা টার্গেট দেখিয়ে আমি মনে করছি আমার এই টাকা হবে, এই কথা মনে করে কিন্তু আমি বড় বড় ব্যয়গুলো কিন্তু ঠিকই করে যাচ্ছি। তো করে গেলে আলটিমেটলি কি হচ্ছে, আমার ব্যাংক বরোয়িং বাড়তেছে, আমার অন্য ধরনের বাড়তেছে। তো সেই কারণেই এখানে মেন বিষয় যেটা বিবেচ্য বিষয় থাকবে গত বছরের, আমি রেজওয়ানকে ধন্যবাদ জানাই, সে খুব সুন্দরভাবে বলেছেন প্রথমেই, গত বছরের বাজেট বক্তৃতায় 186 জায়গায়, বাজেট বক্তৃতায় 186 জায়গায় কিন্তু কোভিড শব্দের উচ্চারণ আছে, আমরা কোভিডের ভিতরে আছি ইত্যাদি। কিন্তু যখন উনি অ্যালোকেশনটা দিচ্ছেন সেখানে কিন্তু কোভিডের কোনো উপস্থিতি নাই। অর্থাৎ অ্যালোকেশনটা বোধ ব্যয় এবং আয়ের অ্যালোকেশনটা করা হচ্ছে যে পুরোপুরি কোভিড বলে কিছু নাই, বা থাকলেও 2-1 মাস আছে নাই ইত্যাদি এই টাইপের। তার জন্য যেমন ঠিকই বলছে যে কোভিডের মানে বছরে 3 মাস পরে যখন আমি জুনে যখন বাজেটটা বানাচ্ছি, সেখানে কিন্তু ট্যাক্সেশনের পলিসিতে কোনো জায়গায় কোভিডকে বিবেচনায় এনে কোনো ধরনের কিন্তু ট্যাক্সেশনের কিন্তু কোনো কিছু কিন্তু নাই, আর সেই অবস্থায় আছে। যাই হোক, এখন সেই কারণে যেটা সবচেয়ে উপযুক্ত বিষয় হবে এই 9 মাসের অন্তত মার্চ মাস পর্যন্ত সময়ের, অন্তত এইবার বিশেষভাবে মার্চ মাস পর্যন্ত সময়ের প্রকৃত বাস্তবায়ন, অর্থাৎ আমি যে ইনসেন্টিভ দিয়েছি, স্টিমুলাস প্যাকেজ দিয়েছি, সেটা সত্যি গেছে কিনা, আমার এডিপি ঠিক কতটা বাস্তবায়ন হয়েছে, আমার রেভিনিউ সত্যি কি আসছে কিনা, পরিস্থিতি কি হয়েছে, সেটা 9 মাসের একটা বিশ্লেষণ অবশ্যই করতে হবে, এবং সেটা বলতে হবে জাতির সামনে যে আমি এই করতে চেয়েছিলাম, এই করেছিলাম, কিন্তু আমি এটা করতে পারিনি।
সুতরাং এই শিক্ষাটা নিয়েই কিন্তু আমার নেক্সট ট্যাক্সের পলিসি বা ব্যয়ের পলিসি এইগুলো দিতে হবে, তা না হলে এটা কিন্তু বাস্তবসম্মত হবে না। তো সেই জন্য আপনি যেটা বললেন যে শোনা যাচ্ছে, আমারও শোনা কথা যে এবার আর ওই টার্গেটটা হয়তো বাড়বে না, টার্গেটটা বাড়বে না, এটার সাথে আমি তো তাহলে আবার দেখা যাবে যে আমার ইনফ্লেশন এবং আমার গ্রোথের যে টার্গেট সেইটার সাথে ঠিক না রেখে যদি আমি আবার টার্গেট কমিয়েই দেই, তো তাহলে আবার জিনিসটা অন্য টাইপের অন্য আর একটা অভিজ্ঞতার দিকে চলে যাবে। সুতরাং টার্গেটটা হওয়া উচিত বাস্তবতার ভিত্তিতে, এবং গত বছরের বিশেষ করে 9 মাসের প্রকৃত কি অর্জন হয়েছে সেইটার সাথে সামনে কি অভিজ্ঞতা আছে ধরে নিতে হবে। করোনা আছে, করোনা থাকবে, করোনা সহজে যাবে না, এবং করোনা ইতিমধ্যে আমার মধ্যে যে আমার ইকোনমির মধ্যে যে রেজিলিয়েন্ট পাওয়ারটা ছিল, যেটা আমরা গর্ব করি, এত অসুবিধার ভিতর দিয়েও কিন্তু আমাদের অর্থনীতি, যেটা ওই রিজওয়ানও বলছেন যে আমরা 5.2% গ্রোথটা যে করতে পেরেছি, এটাও কিন্তু অন্যান্য সব জায়গায় যেখানে মাইনাস ফিগার, এর কারণটা হচ্ছে আমার একটা রেজিলিয়েন্ট পাওয়ার আছে ছিল। সেই রেজিলিয়েন্ট পাওয়ার কিন্তু আমার ইতিমধ্যে অনেকটা অবক্ষয়ের শিকার হয়েছে। সুতরাং সেই অবক্ষয়কে মেনে নিয়ে আমাকে সামনের টার্গেট ঠিক করা উচিত। টার্গেটটা আমি বলি যতদূর সম্ভব বাস্তবসম্মত রাখতে হবে। বিশেষ করে আমি একটি জরুরি অবস্থার মধ্যে আছি এবং সেইটা নর্মাল টাইম হলে হয়তো এটা নিয়ে অনেক তর্ক করা যেত যে ঠিক আছে, কিন্তু এইটার জন্য এই সময়ের জন্য এটা বিশেষভাবে প্রয়োজন। তার মানে এই 3.3 ট্রিলিয়ন টাকা আপনি বলছেন নেসেসারিলি বাস্তবসম্মত, সেটা বোধহয় বলা যাবে না। আমরা তো দেখেছি যে প্রথম 9 মাসে প্রায় 7.3% মতো গ্রোথ, কিন্তু গত বছর তো রেভিনিউতে ডিক্লাইন ছিল, কাজে গ্রোথটা একটু বেশি হওয়াটাই বেশ স্বাভাবিক। তাই তো, এটা একটু বলি, কারণটা বলি। এইবারের যে গ্রোথ 9 মাস পর্যন্ত হয়েছে, বিশেষ করে আয়করে বা অন্য ক্ষেত্রে, কারণ হচ্ছে কি গত অর্থ বছরেরটাই এই বাজেট বর্ষে এসে কিন্তু ইয়ে হয়। তো গত অর্থ বছরটায় আমার তো 9 মাস নর্মাল টাইম ছিল, শুধু শেষের 3 মাস করোনা ছিল। সেই জন্য আমার ওই 9 মাসে তো আমি রেগুলার রেভিনিউ পেয়েছি বা পাওয়ার কথা একটা। আর একটা হচ্ছে একটি তথাকথিত কালো টাকা সাদা টাকার ব্যাপারে কিছু রেভিনিউ এসেছে। আমি মনে করি সরকার এখানে 20% রেভিনিউ বঞ্চিত হয়েছে, কারণ যেহেতু 10% দেওয়া হচ্ছে, এখানে আমার 30% বা 25% আমি রেভিনিউ পেতে পারতাম এবং পাওয়া উচিত ছিল। যাই হোক, অন্তত 10% পেয়েও কিছুটা যুক্ত হয়েছে। এইটাকে আমার বেস ধরলে হবে না, কারণ আমার ধরতে হবে যে আমার সামনে এটা থাকবে না, থাকা উচিত না, এবং আমার রেভিনিউর ভিতরে কোভিডের ভিতরে আমি আসি, এবং আমার অর্থনীতিতে যে রেজিলিয়েন্ট পাওয়ার সেটা ইতিমধ্যে অনেকটা ক্ষয়িষ্ণু হয়ে গেছে। সুতরাং সেই ক্ষয়িষ্ণু অর্থনীতিকে জীবন ও জীবিকার বাজেট আমাকে বানাতে হচ্ছে। সুতরাং সেইভাবেই আমার টার্গেট নির্ধারিত হওয়া উচিত। সেখানে আপনার আমরা তাহলে এখন ডক্টর হাসান মনসুরের কাছে চলে যাই। মোট যেটা বটম লাইন যেটা দাঁড়াচ্ছে, যে এখানে আমরা আগামীতে কি করব রেভিনিউ মোবিলাইজেশনের জন্য, সেটার উপরে একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার। টার্গেট গুলো তো নিজে নিজে টেক ইটস ওন কোর্স, কাজগুলো কি করব। এখন রেভিনিউ রিফর্ম নিয়ে ডক্টর হাসান মনসুর, আপনার অভিজ্ঞতা তো অনেক দিনের, মানে কয়েক দশকের। বাংলাদেশে প্রথম ভ্যাট যখন এসেছিল 1990 সালে, তখন থেকেই তো আপনি সম্পৃক্ত ছিলেন এবং এটা সরাসরি পর্যবেক্ষণ করেছেন আইএমএফ এর কর্মকর্তা হিসেবে। এখন এখানে একজন গবেষক হিসেবে আপনি সেটাকে দেখছেন। ইদানিং কালে আমরা ইন্ডিয়ার মডার্নাইজেশন প্ল্যান দেখেছি, এবং আমি ইদানিং কালে আরো শুনতে পাচ্ছি যে এটা বোধহয় বিশ্ব ব্যাংকের সহায়তায় একটা মিডিয়াম টার্ম রেভিনিউ স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে। তো এই ধরনের পুস্তক আমরা প্রচুর তৈরি করেছি, দেখেছি, কিন্তু ফলাফলের ক্ষেত্রে ফলাফল পেতে গেলে কি করতে হবে? আমার কাছে যেটা মনে হয় যে সরকার তো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমি যেটা দেখতাম যে আপনার পরিকল্পনার শেষে রেভিনিউ জিডিপি রেশিও যে টার্গেটটা দেওয়া হয়েছে 12.3%, এবং ট্যাক্স জিডিপি রেশিওটা আর একটু কম, এগুলিকে এখন ফিজিবল, এবং এখানে মানে করণীয়টা আপনি কিছুটা আগে ইঙ্গিত দিয়েছেন, আপনি যে এটাকে আরো এলাবোরেট করতে চান, ডক্টর হাসান মনসুর। না, বাংলাদেশের রেভিনিউ রিফর্ম অ্যাকচুয়ালি ম্যাটার অফ ফ্রাস্ট্রেশন বলতে হবে। আমি একসময় একটা অনুষ্ঠানে বলেছিলাম যে যদি আমরা সবগুলোকে যতগুলো রেভিনিউ প্রজেক্ট এনবিআর এ নেওয়া হয়েছে 1990 দশক থেকে এই 30 বছরে,
আমাদের হয়তো একটা মানে যে একটা গ্রেভিয়ার্ডে যেরকম স্টোন থাকে টুম স্টোন, সেরকম টুম স্টোনের মতো থাকবে, কিন্তু কেউ বেঁচে নেই, কোনো রিফর্ম সাকসেসফুল হয় নাই। এটা আমি বলেছিলাম মন্ত্রী মহোদয়ের সামনে এবং এনবিআর এর তৎকালীন চেয়ারম্যানের সামনে, যে টুম স্টোন গুলো আছে, যে এগুলো সবই নিহত বা মৃত রিফর্ম এফার্ট। জীবিত রিফর্ম এফার্ট খুব কম। ওই 92-তে একটা বড় রকমের, 91-তে ওটা হয়েছিল ভ্যাটের রিফর্ম। পরবর্তীতে ওই রকম বড় রিফর্ম আর একটাও হয়। আমরা আশা করেছিলাম যে 2012 সালের যে ভ্যাট আইনটা যেটা হলো, সেটার মাধ্যমে আরেকটা সেকেন্ড রাউন্ড অফ রিফর্মের সূচনা হবে, কিন্তু সেটা আমরা দেখলাম যে সেটা যখন 18 সালে 18-19 অর্থ বছরে যখন এটা বাস্তবায়ন হলো, তখন ওটাকে রিকাস্ট করে ফেলা হলো এবং এটাকে আরো পিছন দিকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন চাপের মুখে সরকার। এবং এটার সাথে যে ভ্যাট অটোমেশনের যে প্রকল্পটাও নেওয়া হয়েছিল, সেটা অসঙ্গতিপূর্ণ হয়ে গেল। এতগুলো রেট, এতগুলো স্টেজে বিভিন্ন রেট ইত্যাদি ইত্যাদি, এটা কেউ এই সলিউশন কেউ দিতে পারবে না আসলে। এবং ক্রেডিট মেকানিজম এটার মধ্যে রাখা সম্ভব নয়। আমি 15% ভ্যাট দিয়ে এসেছি এবং লোয়ার লেভেলে যদি 5% হয়, তাহলে তো ক্যাসকেডিং হবেই। তাকে তো তাহলে তো টাকা ফেরত দিয়ে দিতে হবে, সব টাকা টাকা আছে সে টাকাও তো কালেক্ট করতে পারবে। কাজে আলটিমেটলি আমরা এমন একটা হচপচ ভ্যাট সিস্টেম ইন্ট্রোডিউস করলাম, যেটার মাধ্যমে আমরা আরো পিছিয়ে গেলাম। 1990 সালের যে ভ্যাট, 91 সালের ভ্যাট আইনের চাইতেও আমরা অনেক পিছিয়ে গেছি সত্যি কথা বলতে। সেটা একটা দিক। দ্বিতীয়ত যেটা মনে করি যে এনবিআর এর যে সমস্যাগুলো আছে, এনবিআর এর সমস্যাটা হচ্ছে ওয়েল এন্ট্রেন্সড। এখানে অটোমেশনের কথা কিন্তু আমরা 90 সাল থেকেই বলে আসছি, অটোমেশন কিন্তু সেখানে হয় না। কারণ হচ্ছে এখানে অনেক রেজিস্ট্যান্স আছে এবং সব কন্ডিশন নিয়ে আসা হয় প্রজেক্ট বাস্তবায়নকালীন সময়ে, যেগুলোকে বাস্তবে মানে ওটিকে রেখে যদি বিজনেস প্রসেস ডেভেলপ করতে হয়, তাহলে বর্তমানে যে বিজনেস প্রসেসটা আছে ওটিকেই অটোমেট করতে হবে, অন্য কিছু নয়। সেই অটোমেশন তো কেউ চায় না। আমরা তো এই একই জিনিসকেই তো অটোমেট করার জন্য তো অটোমেশন নয়, আমাকে আরেকটা সেপারেট বিজনেস প্রসেস, যেটা এফিশিয়েন্ট, যেটা টার্গেট ওরিয়েন্টেড, যেটা ফোকাস, যেটা ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি, এই ধরনের একটা বিজনেস প্রসেস আমাকে নিয়ে আসতে হবে। কিন্তু কেউ কারো ক্ষমতা ছাড়তে রাজি নয় মাঠ পর্যায়ে। তারা ক্ষমতাধর, তারা ক্ষমতা ছাড়বেন না, তারা বিভিন্ন অজুহাত বের করবেন এবং দেখাবেন যে এটা করলে পরে সরকারের রাজস্বে ব্যাপক ক্ষতি হয়ে যাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি দুঃখের সাথেই যে বিজনেস কমিউনিটিও তাদের সাথে যোগ দিচ্ছে। একটা অশুভ আতাত হয়ে যাচ্ছে, অশুভ আতাত এটা হয়ে যায়, যেটার কারণে আলটিমেটলি বিজনেস কমিউনিটি কিন্তু পেজ দ্য কস্ট অলসো। কিন্তু এটা হয়ে যায় তখন মানে শর্ট টার্ম একটা ইস্যুর ভিত্তিতে। এই জিনিসগুলো থেকে যদি আমরা বের না হয়ে আসতে পারি, তাহলে কিন্তু রিফর্ম এখানে হবে না। আমি যেটাকে বলি, বাংলাদেশের ট্যাক্স রিফর্ম করতে হলে এটাকে বটম আপ করার কোনো উপায় নেই, সেখানে কোনো ইন্টারেস্ট নাই টু রিফর্ম। এটাকে টপ ডাউন করতে হবে এবং টপ ডাউন করার জন্য যেটা করতে হবে, একেবারেই সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে নির্দেশিত উপায়ে এটাকে হ্যামার দিয়ে অন দ্য হেড অফ এনবিআর, এটাকে বাড়ি দিয়ে এটাকে বাস্তবায়ন করতে হবে। এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা বাস্তবায়ন করবে, এই প্রত্যাশা দুরাশা আমার নাই। আমি যেটা বলবো আরেকটা, যে সেটা হচ্ছে যে এনবিআর এর হাতে সব ক্ষমতা তো ফিল্ড লেভেল আছে, আবার উচ্চ পর্যায়ে যেটা, সেখানেও একটা দ্বন্দ্ব আছে। আমি সেটাকে বলি যে এই মানে ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে সেপারেট করে দেওয়া উচিত খুব দ্রুততার সাথে। তা না হলে পরে আমরা এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে বের হয়ে আসতে পারবো না। এখানে যারাই ট্যাক্স নীতি করছেন, তারাই সেটাকে বাস্তবায়ন করছেন, তারাই সেটা থেকে আবার সুফল, তাদের জন্য সুফলটা নিয়ে আসছেন। তো এই ধরনের জিনিসগুলো আমরা যদি ভ্যাট আইনের মধ্যে দেখি, এত জিনিস আছে। ইভেন 2012 সালের আইন করার সময় আই ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড। আমাকে একসময় ডক্টর বশির রহমান সাহেব বলছিলেন যে আপনি যাচ্ছেন কোথায়, রাগ করে কি চলে যাচ্ছেন? আমার ভাবটা, মুখের ভাবটা ওইরকমই ছিল যে এই ডিসগাস্টিং মিটিং এর থেকে কি লাভ। এটা তো সমানে একটার পর একটা জিনিস খালি ঢুকাচ্ছে, যেগুলো তাদের কর্মকর্তাদের ক্ষমতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। আমরা তো সেটা চাচ্ছি না। আমরা তো চাচ্ছি যে ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি হোক, ট্যাক্স পেয়ারই যেন তাদেরকে তার করটা সঠিকভাবে দেয়, এবং এমনভাবে আমরা ইনফরমেশন গ্যাদারিং করব যেখানে তার ধরা পড়ে যাবে যদি সে আসত্যকে রিভিল না করে, সেই ভিত্তিতে আমরা যাব। সেটা তো হচ্ছে না। এখানে একটা অশুভ আতাত হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে বাইফার্কেট করে যদি সেপারেট একটা ডিভিশনে নিয়ে যাওয়া যায়, এবং সেটার মাধ্যমে যদি সারা বছর ধরে ট্যাক্স পলিসি অ্যানালিসিস করে বাজেটের মাধ্যমে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়,
এবং ট্যাক্স এনবিআর শুধু ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন করবে এবং আধুনিক প্রক্রিয়াতে করবে, যেভাবে আমরা বলছিলাম সেইভাবে করবে, তাহলে আমরা কিন্তু বেশ কিছু সুফল পেতে পারি বলে আমার ধারণা। আপনি তো একজন বড় দাতার সাথে ছিলেন, আমিও ছিলাম। আমি যেটা দেখতে পাই, দাতাদের একটা ভূমিকা থাকার কথা ছিল, যে তারা এক্সটার্নাল একটা ইনস্টিটিউশন অর্থায়ন করেন। আইএমএফ এর ইসিএফ এর অধীনেই তো ভ্যাট লটার সূচনা হয়েছিল, যেটার ইমপ্লিমেন্টেশন হবে 2012 সালে। কিন্তু দাতাদের দিক থেকে আমি যেটা দেখতে পাই, তাদের যে একটা অ্যাপ্রোচ, এখন ধরেন এই যে এমটিআরএস, একটা নতুন টিম আসলো, তারা বললো আমরা আবার নতুন করে আরেকটা কৌশল লিখে দেব। মানে এখানে কি আপনার মনে হয় যে দাতাদের ভূমিকাটা আরেকটু বলিষ্ঠ হতে পারতো, আরেকটু মানে প্রোডাক্টিভ হতে পারতো, এখানে আরেকটু মানে রিয়ালিটি বেসড হতে পারতো? আমি দেখি যে রিয়ালিটির যোগাযোগটা একেবারে মানে গ্যাপটা অনেক বেড়ে যাচ্ছে, নতুন নতুন টিম আসে, আরো বড় হয়ে যায়। আমি এখানে যে জিনিসটা দেখি, যে দাতাদের যে আগের যে স্ট্যাটাস এন্ড ইনফ্লুয়েন্সটা ছিল, সেটা এখন আর নাই। সেটা নাই সঙ্গত কারণেই নাই। বাংলাদেশ এখন একটা বৃহত্তর অর্থনীতি হয়েছে, বাংলাদেশের এখন ইকোনমিক স্ট্রেংথ হয়েছে, বাংলাদেশ কিছুটা যেটাকে বলা হয় নিজের চিন্তাধারার দিকটা আছে। তারা নিজেদের পলিটিক্যাল ইকোনমি চিন্তা করে মোর দেন দাতারা কি ভাবছে ইত্যাদি। এবং দাতাদের মধ্যে আরেকটা প্রবণতা আছে অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে যে লেটস ডিসবার্স দ্য লোন এনিওয়ে, সামহাউ প্যাকেজ ইট হোয়াট এভার ওয়ে উই ক্যান, সেই চেষ্টাটাও আছে। তবে আমি এটাও বলবো যে সত্যিকারের অর্থে সরকার যদি আজকে বলে যে আমি ট্যাক্স রিফর্ম করব, আমি বলতে পারি যে প্রত্যেকটা দাতা গোষ্ঠী উইল রিয়েলি স্ট্রংলি সাপোর্ট। এটা নিয়ে আমার কোনো দ্বিধা নাই। টাকার কোনো অভাব হবে না, টেকনিক্যাল সাপোর্টেরও কোনো অভাব হবে না। অভাবটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল উইল টু ডু দ্যাট, ওরা দিতে পারবে না। হ্যাঁ, এটা তারা দিতে পারবে না। এবং সেই পলিটিক্যাল উইলটা ভয়ানকভাবে অ্যাবসেন্ট বাংলাদেশের ক্ষেত্রে, যে কারণে আজকে আমরা 7% এসে দাঁড়িয়েছি। এটা কিন্তু এখানে যেত না যদি একটা স্ট্রং পলিটিক্যাল উইল থাকতো। মজিদ ভাই, আমি আপনার কাছে আসতেছি এই পলিটিক্যাল উইল থেকে। ওখানে তার আগে আমি কিন্তু রিজওয়ানকে একটু কঠিন মনে হতে পারে প্রশ্নটা আপনার কাছে। আমরা এই ট্যাক্স পলিসির ক্ষেত্রে অনেক সময় হরাইজন্টাল ইকুইটির কথা বলে থাকি, যে একই ধরনের ব্যবসা বা একই ধরনের আয়কে বা একই ধরনের ব্যয়কে একই রেটে একইভাবে ট্যাক্স করা হবে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যে বিশেষ কিছু খাত, সেটা বড় খাত হোক বা মাঝারি খাত হোক, এবং ম্যানুফ্যাকচারিং এ আপনার ধরেন গার্মেন্ট তো আছেই, আয়করের ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকে। ইদানিং কালে আমরা পাওয়ার কোম্পানিগুলোকে দেখেছি, এর সাথে তারাও কিছু সুবিধা পেয়েছেন। আবার মোর রিসেন্টলি আমরা ইলেকট্রনিক্স এর এমার্জিং কিছু ইন্ডাস্ট্রি ক্ষেত্রে, এখানে একেবারে যে অযৌক্তিক সেটা আমি বলবো না, কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে আপনি তো মনে হয় গার্মেন্টও নাই, আপনি ফাইন্যান্সিয়াল সার্ভিসে আছেন, ইনফ্রাস্ট্রাকচারে আছেন। এই যে একটা হরাইজন্টাল ইনইকুইটি, এটাকে আপনার কিভাবে, এটা কি মানে আপনার ট্যাক্স দেওয়ার আগ্রহের ক্ষেত্রে এটা কি কোনো ইম্প্যাক্ট ফেলে? মানে আমি শুধু আপনার কথা বলছি না, আপনাদের ডিসিসিআই মেম্বারশিপ সবার, মানে ব্যবসায়ীদের মনোভাবটা কিরকম? থ্যাংক ইউ ফর ক্লারিফাইং যে আপনি কি আমার কথা জিজ্ঞেস করছেন নাকি ইন্ডাস্ট্রির কথা জিজ্ঞেস করছেন। আমার মনোভাবটা আমি আগে বলিনি আপনাকে ব্যক্তিগতভাবে, আমার আগ্রহ ফেলে না, বিকজ আমি একটু যেখানে এগেন আই অলওয়েজ লাইক টু গিভ ক্রেডিট ওয়্যার ডিউ, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আমাদের পোশাক শিল্প নিয়ে গেছেন, এই ব্যাপারে তো আমরা কেউ দ্বিমত পোষণ করি না। বাংলাদেশকে একটা উচ্চ স্তরে, এবং আমাদেরকে ধরেন আমাদের যে ধরনের এমপ্লয়মেন্ট তারা ক্রিয়েট করেছে, বা আমাদের যে ধরনের একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করেছে, সাম প্রোজ সাম কনস অলসো। সো আমি বলবো যে তার কারণে আরএমজি সেক্টর বলেন, বিশেষ করে একটা তাদেরকে ধরেন আমি দেখছি আমার জন্মের আগে থেকে তারা নার্চার হয়ে আসছে এই সেক্টরটা, which is good and I fully support that. So যার কারণে যার প্রতিফলনটা হচ্ছে ওই যে টার্গেটটা দিয়েছিল 50 বিলিয়ন in 50 years. So my simple assumption, আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করি যে এই ধরনের সাপোর্ট যদি যে কোনো সেক্টরকেই দেয়, তারাও একদিন না একদিন সে ধরনের একটা বিশ্বের মানচিত্রে একটা পরিচয় তুলে ধরতে পারবে, তারাও আপনাকে একদিন ন্যাশনাল এক্সচেকারে এই ধরনের কন্ট্রিবিউশন দিতে পারবে। সে ফর এক্সাম্পল আমরা যে ম্যান পাওয়ার থেকে যে টাকাটা আমরা আয় করছি, ম্যান পাওয়ার এক্সপোর্ট থেকে, দিস ইজ 100% কামিং ইন, অ্যাট লিস্ট ইন কেস অফ গার্মেন্টস। র মেটেরিয়ালস এর ক্ষেত্রে বিভিন্ন টাকা কিন্তু কিছু বাইরে যাচ্ছে,
যাচ্ছে যে না তাই 100% যে পুরোটা আমার আর্নিংস হচ্ছে, আমরা কিন্তু ওই ক্যালকুলেশনটা রাখছি না এখানে। বাট এনিওয়েজ, more importantly, brand image of a country is very important when it's a developing country, when it's a least developed country. আমরা এখন least উত্তরণের কথা বলছি। So yes, so আমার কথা হচ্ছে যে আমাদের আজকে ধরেন চামড়া শিল্পের কথা বলেন, আমাদের সেরামিক্স টেবিলওয়্যারের কথা বলেন, আমাদের আইসিটির কথা বলেন, বিভিন্ন সেক্টর কিন্তু আমরা এখন অনেক উঠে আসছে। তাদেরকে আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই আপনাদেরকে। ফর এক্সাম্পল, নিরুৎসাহিত কোন জায়গাটা হয়, মানে কেন নিরুৎসাহিত হবে? সে ফর এক্সাম্পল, RMG is the largest foreign exchange earner in the country, no doubt about that. বন্ডের লাইসেন্স রিনিউ করতে 3 বছরের জন্য নবায়ন হয়, চামড়া শিল্পের জন্য 1 বছর। কেন? মানে যুক্তিটা কোথায়? 1 বছরে ইজ এ লং টাইম। সরকারের যুক্তি হচ্ছে 1 বছর পর পর আপনি রিনিউ করবেন, বাট মানে আমার কথা হচ্ছে যে আপনি তো একটা সেক্টরকে দিচ্ছেন 3 বছর, আর যদি আমি বাইনি চান্স চামড়া শিল্পকে সেটা 3 বছরে নিয়ে যায়, আমার ক্ষতিটা কি হবে? আমি এই ক্যালকুলেশনটা মাঝে মাঝে বুঝতে পারি না, বিকজ আই মাস্ট সে that I would still like to say that মানে আমাদের our prime minister is very pro private sector, but sometimes I feel confused on who advises her on these matters. এটা একটা সিম্পল সলিউশন, জাস্ট আপনি দিয়ে দেন, বা আপনি আজকে সেরামিক্স এর কথা বলেন, সেরামিক্স আমাদের সারা দুনিয়া এক্সপোর্ট হচ্ছে। আমার বন্ধু বান্ধব বিদেশে গেলেই আমাকে বলে আমার জন্য শাইন পুকুরের প্রোডাক্টটা নিয়ে আসবে, এই প্রোডাক্টটা নিয়ে আসবে, বলে আমাকে সবসময় বলা। Why? Because we are well known in the world. So আমাদের কথা হচ্ছে যে এই যে রপ্তানি বহুমুখীকরণের জন্য যে আমাদের একটা থ্রেট কিন্তু আসবে ইভেন্চুয়ালি, বিকজ আমাদের এক্সপোর্ট বাস্কেটের 85% তো RMG খেয়ে ফেলছে। সো এই যে ধরুন রানা প্লাজার যখন ঝামেলাটা হলো, তখন কিন্তু আমাদের একটা ব্যাড ইমেজ চলে এসেছিল, বাট আমাদের সব ফ্যাক্টরি কি এরকম? না, দ্যাটস নট ট্রু। ওয়াই? বিকজ আমরা উই আর নোন ফর গার্মেন্টস। মেড ইন বাংলাদেশ মানেই কিন্তু RMG, মেড ইন বাংলাদেশ মানে কিন্তু জুতা না, মেড ইন বাংলাদেশ মানে কিন্তু থালা বাসন না, মেড ইন বাংলাদেশ মানে কিন্তু আমাদের সফটওয়্যার না। বাট ওয়াই নট? Why can't made in Bangladesh be across the board for a bunch of sectors? এবং এরকম কিছু সেক্টরকে আমরা যদি পোশাক শিল্পের নেন, এই ধরনের ফেসিলিটিগুলো যেটা আমরা বলি RMG সাকসেস মডেল, আমাদের অ্যানুয়াল এজেন্ডা যেটা ছিল, আমি প্রেস কনফারেন্স জানুয়ারি মাসে করছি, তখনই বলেছি যে I am going to advocate for the fact that RMG success model should be applicable across a group of sectors that have the potential to bring in। আজকাল আমরা SME-দেরকে কিন্তু সে ধরনের ফেসিলিটি আমরা প্রোভাইড করতে পারি। সো মাই সাজেশন উড বি যে এইটাতে মানুষ কিছুটা হলেও নিরুৎসাহিত হয়, বিকজ এখনো মানুষ গার্মেন্টস করছে ওই আশায়, ওই বন্ডের ওয়্যারহাউস পাবো, ওই ট্যাক্স কম হবে, ওই CIP পাবো, এটা পাবো, ওটা পাবো। এটা কিন্তু অন্যান্য সেক্টরে আমরা দিতে পারি, এবং তাইলে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা যেটা আমরা সারাক্ষণ, আমি তো মাসের মধ্যে 30 বার বাণিজ্য মন্ত্রণালয় সেটা এটা নিয়ে আলোচনা করি, আমি যে ভাই সিম্পল সলিউশন ইজ just one simple solution। আপনাদের কাছে অনেক ইকোনমিক সলিউশন আছে, আমার সলিউশন হচ্ছে open it across the board, so people will feel যে না আমরা এই সেক্টরের ক্ষেত্রে পাবো। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে ট্যাক্স দিতে বাধাগ্রস্ত আমি মনে করি না ফিল করে, বাট ব্যবসা বান্ধব করটা মানে প্রণয়ন করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যে মজিদ স্যার অলরেডি সবকিছু কভার করে ফেলেছেন, হি হ্যাজ ডিরেক্ট এক্সপিরিয়েন্স ইন দিস ম্যাটার। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে ট্যাক্স ফ্রেন্ডলি আপনি মানুষকে, ওই আমাদের 44 লক্ষ, আমরা কিন্তু খুব জোর গলায় বলি 44 লক্ষ ট্যাক্স পেয়ার আছে, কিন্তু রিটার্ন কিন্তু জমা দেয় 24 লক্ষ। ওইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, দ্যাট ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি ওই যে রেভিনিউর কথাটা, আমি একটু আবার পিছিয়ে চলে যাচ্ছি, আমার দুজন বিজ্ঞ আলোচক বৃন্দ আমার শ্রদ্ধাভাজন বললেন যে রেভিনিউ টার্গেটটা, আমরা রেভিনিউ টার্গেট যখন সরকারকে দেই, ধরেন আমরা যখন লিজিং কোম্পানি বা ব্যাংকে চাকরি করে মানুষ, ওদেরকে টার্গেট দেওয়া হয় লোন এতখানি লোন দিতে হবে আর এতখানি FDR নিতে হবে। তো লোন যখন দিতে হয়, তো তখন ওই যে কটেজ মাইক্রো স্মলকে খুঁজতে অনেক সময় লাগে আমাদের। আমরা কি করি, একটা ছোটখাটো গার্মেন্টসকে ধরে মিডিয়াম আকারে ওকে 100 কোটি টাকা লোন দিয়ে দিই, আমার টার্গেট কিন্তু ফুলফিল হয়ে গেল, তাই না? বাট এটা কিন্তু আপনি করলে হবে না, আপনাকে কিন্তু বলে দিতে হবে যে এত % কটেজকে দিতে হবে, এত % মাইক্রোকে দিতে হবে, এত % স্মলকে, এটা বলে এই টার্গেটটা আই থিঙ্ক সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইনের মধ্যে আসতে হবে। সো দ্যাট যে আমাদের আজকে স্টিমুলাসের ব্যর্থতা কেন, বিকজ সেন্ট্রাল ব্যাংকের কোনো গাইডলাইন ছিল না। অ্যান্ড আরেকটা যেটা বলছিলাম যে এই CMSME এর কথা, যে এদেরকে যদি আপনি টার্গেট করে দেন তাহলে এই জিনিসটা। এখন আরেকটা জিনিস, ওই ট্যাক্স নেটের কথা যেটা বলছিলেন, সরি ট্যাক্স রেভিনিউর কথা, রেভিনিউ টার্গেট আমরা যেরকম দিই, এরকম যদি একটা ট্যাক্স নেট বাড়ানোর টার্গেট দিই আমাদের কমিশনার সাহেবদেরকে, খুব ক্ষতি হয়। আমরা যদি ওনাদেরকে বলে দিই যে এই বছর 5% ট্যাক্স পেয়ার বাড়াতে হবে, এটা কেমন হয়? অ্যান্ড আপনাকে ইউ হ্যাভ টু মেক দ্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, যাতে করে আমি উৎসাহিত হয়ে আমি ট্যাক্স দিই। আপনারা বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড স্কিম করেন, যেটা ধরেন ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য 10% ইজ অ্যান অ্যাওয়ার্ড স্কিম, রাইট?
for people who are earning black money. Not that I personally, I have always been up when I'm speaking vocally about this, but আমি বলছি যে যারা ট্যাক্স পে করছে বা নিউ ট্যাক্স পেয়ারদেরকে কিছু ফ্যাসিলিটি দেন, ইয়াং ট্যাক্স পেয়ার্স, পিপল আন্ডার দ্য এজ অফ 30, আপনার স্টার্টআপস করছে যারা, ওদেরকে আপনি 1 কোটি টাকার ব্যবসার জন্য 1 বছর 2 বছরের জন্য একটা হলিডে দেন। আমরা খালি বিদেশ থেকে ব্যবসা আসবে সেটার জন্য 10 বছর 15 বছর হলিডে দিব, বাট ওরা কি এমন মানে ব্যবসা করছে? আজকাল কিন্তু ভার্চুয়ালি অনেক ব্যবসা হচ্ছে, আমাদের ফাইন্যান্সের বিজনেস হচ্ছে, আমাদের বিভিন্ন ফান্ডস, ভেঞ্চার ক্যাপিটালস আর কামিং ইন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। ছোট ইয়াং ছেলেপেলেরা বিদেশ থেকে সেখানে ব্যবসা করছে, তাদেরকে আপনি সেই ফ্যাসিলিটি দেন এবং তাদেরকে ইউ হ্যাভ টু মেক দেম ইন্টারেস্টেড টু পে ট্যাক্সেস, বিকজ যারা ট্যাক্স দিচ্ছে না, যারা চোরাচালানি করছে, ওরাই দেখছে আলটিমেটলি বেনিফিটেড হচ্ছে। সো দেয়ার হ্যাজ টু বি আ ব্যালেন্স। ইফ আমি ট্যাক্স দিয়ে যদি লাভবান হই তাহলে না আমি ট্যাক্স দিব, সেভাবে আমাদেরকে উৎসাহিত করাটা ইজ মোর ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাক্রস দ্য বোর্ড আই উড সে যে ফেসিলিটিস যখন একটা সেক্টরকে দেন, ওয়েন উই টার্গেট আ সেক্টর ইটস ফাইন, বাট দ্যাট ক্যানট বি 50 বছর তো হয়ে গেল, আর কত, আরো সেক্টর গুলো আছে, এগুলো আমরা দাঁড় করাই এখন। তাহলে আপনার থেকে আমি উত্তর যেটা বুঝতে পারছি যে আমি তো আয়করের পলিসির ক্ষেত্রে বিশেষ করে বলছিলাম যে আরএমজি একটা মানে সবুজ হলে 10 আর নর্মাল হলে আপনি 12% ইনকাম ট্যাক্স দিবেন, তাও অ্যাডভান্স যেটা দেয় ওটা এআইটি, তারপরে আর কেউ বেশি কিছু দেয় না। এই যে একটা অসমতা রয়ে গেছে ট্যাক্স আয়করের পলিসির ক্ষেত্রে, সেখানে আপনি বলছেন যে এখানে সংস্কারের প্রয়োজন আছে। অবশ্যই প্রয়োজন আছে। এবং আপনি যেহেতু গ্রিন বিল্ডিং এর যে কথাটা যে চলে আসলো, আমি একটু এটা বলে দিই যে আরএমজির বিল্ডিং যদি গ্রিন হয় তাহলে কিন্তু এক ধরনের প্রেফারেন্স পাওয়া যায়, ট্যাক্স রিবেট পাওয়া যায়, ট্যাক্স রিডাকশন আছে, বাট সেটা কিন্তু চামড়া শিল্পে নেই। তো শিল্পে নিয়ে এই যে ইনজাস্টিসটা হচ্ছে, এটাই কিন্তু আমাদের একটু প্রশ্ন জাগে মনের মধ্যে যে কি ব্যাপার, আমরা কি অন্যান্য সেক্টরকে কি আমরা উৎসাহিত করব না? আমরা কি বাংলাদেশকে ওই বিশ্বের মানচিত্রে খালি আরএমজির জন্যই মানে প্রচার করব, নাকি অন্যান্য সেক্টর আছে? ইয়েস, দেয়ার আর সাম পলিসি রিফর্ম দ্যাট আর নিডেড। আমি পলিসি রিফর্ম যে I don't want to go to details. আমার সামনে there are much respected people who have advised on this for decades, so they will know better. Thank you, this one. ডক্টর মজিদ, আমরা ডক্টর মনসুরের সেই পলিটিক্যাল উইল এবং টপ ডাউন রিফর্মের একটু ফিরে যেতে চাচ্ছি। এখানে ধরেন কিছুদিন আগে যে কাস্টমস অ্যাক্ট, এইটার সংস্কারের যে ড্রাফটটা, সেটা প্রথম অ্যাপ্রুভড হয়েছিল ক্যাবিনেটে, যে প্রিন্সিপাল অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল যেটা হয় 2014 সালে। তারপরে গত 2019-এ এটা বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট যখন ফার্স্ট যেটা ফেজ ছিল $250 মিলিয়ন, সেটাতে ক্যাবিনেট অ্যাপ্রুভাল, এটা একটা প্রায়র অ্যাকশন হিসেবে ছিল। তারপর সেকেন্ড ডিপিসিতে এটা ছিল যে এটা পার্লামেন্টে পাস হবে। এটা তো আর ওই পলিসি ক্রেডিট এগ্রিমেন্টে বলা যায় না, কারণ পার্লামেন্ট আলাদা লেজিসলেচার। কিন্তু যেটা শর্ত ছিল যে বিধিবিধানগুলো আপনার 2020-এর জুনের আগে বিধিবিধানগুলো ইস্যু করা হবে, যাতে পার্লামেন্ট এপ্রুভ হওয়ার পরে জুলাই 2020 থেকে কাস্টমস অ্যাক্টে ইমপ্লিমেন্টেশনে যেতে পারে। এটা একেবারে মানে রিফর্ম কুকিং, মানে রান্নাঘরে একেবারে অলমোস্ট কুকড। কিন্তু এখনো এটা আবার নাকি ফিরে এসছে, এটা পার্লামেন্টে এখনো পাস হয়নি, এখানে নাকি আরো সংশোধনী দরকার হবে। আমি অন্যান্যগুলি ডাইরেক্ট ট্যাক্স কোড, আপনার মনসুর ভাই জানেন, এগুলো ডাইরেক্ট ট্যাক্স কোডের শুধু ভাষার ট্রান্সলেশন নিয়েই আটকে গেল পুরো বিষয়টা, ইংরেজি আর বাংলা। এই যে বটম আপ টপ ডাউন, এনবিআর চেয়ারম্যান তো টপ, তাই না? ইটস নট বটম আপ। আপনি যদি আজকে এনবিআর এর প্রধান হতেন, আমরা সবাই সিচুয়েশনটা জানি, আমরা হাসান মনসুর ভাই, আমরা রিজওয়ানের কাছ থেকে অন দ্য গ্রাউন্ড সিচুয়েশনটা নিয়ে অনেক আন্ডারস্ট্যান্ডিং পেয়েছি। আপনি এখন যদি আজকে এনবিআর এর চেয়ারম্যান হতেন, হাসান মনসুর সাহেব যে বলছেন পলিটিক্যাল উইল, এটা কিভাবে পাওয়া যায় এবং টপ ডাউন, সেখানে এনবিআর চেয়ারম্যান আপনার মতে কি ধরনের ভূমিকা রাখতে পারে? আমার মনে হয় যে খুব মৌল বিষয়ের উপরেই প্রশ্নটা এসেছে। অ্যাকচুয়ালি আমরা সংস্কার বলতে এনবিআর এর সংস্কার বা আজকের যে বিষয় রেভিনিউ সংস্কার, এই রেভিনিউ সংস্কার মানে শুধুমাত্র আমরা কিন্তু অধিকাংশ সময় প্রায় 87% অফ আওয়ার টাইম এন্ড মাইন্ড আমরা কিন্তু বারবার ওই আইন কানুনের কথাটাই বলছি, যে আইনটা সংস্কার করলে হবে বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই যে আপনার টপ ডাউন বা ওই যে পলিটিক্যাল উইলের যে ব্যাপারটা বললেন,
সংস্কারটা সেখানে আগে প্রয়োজন। এনবিআর একটি জাতীয় প্রতিষ্ঠানের নামই হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর একটি সরকারি প্রতিষ্ঠান না, এই বিষয়টাকে স্পষ্ট করতে হবে। যেগুলো জাতীয় প্রতিষ্ঠান, জাতীয় মানে রাষ্ট্র যেটার বিষয়, কারণ রাষ্ট্র ট্যাক্স পেয়ার দ্বারা পরিচালিত হলে এনবিআর ট্যাক্স হবে না। ট্যাক্স পেয়ার দ্বারা পলিসি তৈরি করা হলে বা তাকে প্রশাসনিকভাবে যদি নিয়ন্ত্রণ করা হয়, তাহলে ট্যাক্স ইম্পোজিশন, ট্যাক্স বাস্তবায়ন এই বিষয়গুলো ঠিক হয় না। এটাই কিন্তু মূলত কারণ, যেটা আহসান মনসুর সাহেব খুব বলতেছিলেন। আমি আরেকটু একবার ঝালাই করে বলি ওনার জিনিসটাই। 1990 সাল থেকে আমার একটা বই আছে, নাম হচ্ছে আমার এনবিআর দিনগুলি। এই বইয়ের একটা চ্যাপ্টারের নামই হচ্ছে আমি যে দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, রাজস্ব প্রশাসনের টেকসই সংস্কার ও নিরবিচ্ছিন্ন প্রসঙ্গে। এই বইয়ের ভিতরেই আমি দেখাইছি যে 1990 সাল থেকে প্রথম নেওয়া হলো ক্যাম্প প্রজেক্ট, যার নাম হচ্ছে কাস্টম অ্যাডমিনিস্ট্রেশন মডার্নাইজেশন প্রজেক্ট। এরপর হচ্ছে ইটাক, তারপরে হচ্ছে আপনার রিরা, তারপরে ম্যাপ, তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটার হেডিং দেখেন এখানে, অনলাইনিং, ডিজিটাইজেশন, কম্পিউটারাইজেশন, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো সব কথাগুলো কিন্তু লেখা আছে, কিন্তু একটাও সেইভাবে বাস্তবায়ন হয়নি। আমি 2008 সাল পর্যন্ত হিসেব করেছিলাম, তখনই প্রায় $340 মিলিয়ন আমাদের এইসব প্রকল্পগুলোর ব্যাপারে ছিল। কিন্তু একেবারে যে অবস্থা, যে ওই 2008 সালেই আমি একদিন এইগুলো নিয়ে বসলাম যে এই যে এতটা রিফর্ম তোমরা করলা, তাহলে কি হলো, ইম্প্যাক্ট কি, কোথায় কি। একটা প্রকল্পের বন্ড হাউসের একটা ব্যাপারে, প্রকল্পের ব্যাপারে কনসালট্যান্ট 3 বছর ধরে সবকিছু করে সে একটা ফরম্যাট তৈরি করে দিয়ে গেছে যে কিভাবে করতে হবে। আমি বললাম সেটা কই? সেটা অনেক মাথা চুলকি বললো যে যিনি প্রজেক্টে ছিলেন তিনি তার ল্যাপটপে এটা নিয়ে চলে গেছেন, তিনি এটা জমা দেননি, এনবিআর জমা দেননি, বা এটা যে বাস্তবায়ন করতে হবে এ ব্যাপারে তিনি কিছু বলেননি। বড় সমস্যা হচ্ছে, যেটা উনি কিছু বলেছেন, সে বিষয়টা হচ্ছে প্রশাসনিকভাবে এনবিআর কে যদি মুক্ত মানে কি বলে মানসিকভাবে যদি মুক্ত না করা যায়, তাহলে কিন্তু হবে না। সংস্কার, আপনি জানেন সংস্কার কিন্তু উভয়কেই, এখানে আমি বলবো প্রাইভেট সেক্টরকেও এবং যিনি করদাতা এবং কর গ্রহীতা দুজনেরই কিন্তু হৃদয়ের ভিতরে আঘাত লাগার কথা। সংস্কার করতে গেলে সেটাই হয়। আপনি একটা নদী দিয়ে সবসময় নৌকায় ফেরি পার হচ্ছে, দুই ধারে চায়ের দোকান গড়ে উঠেছে, সেই নদীতে আপনি হঠাৎ দিয়ে এসে বলেন যে আমি এখানে একটা ব্রিজ বানাবো, ব্রিজ বানালে তাহলে প্রথমেই ওই নদীর ওই যে মাঝি, তারপর দুই পারের দোকানদার, তাদের হাতে ঘা লাগবেই, এবং তারা প্রাথমিকভাবে চেষ্টা করে ব্রিজটা যত দেরিতে করা যায়। এখানে ব্যাপারগুলোও কিন্তু তাই হয়েছে। অনেক প্রকল্প নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু কোনোটারই শেষ পর্যন্ত কোনো ফলাফল দেখা যায়নি। এখানে ওই এনবিআর এর লোকেরই প্রকল্পের পরিচালক বানানো হয়, যে খুব অখুশি থাকে যে তাকে কেন প্রকল্প পরিচালক বানানো হয়েছে, কারণ সে যদি ফিল্ডে পোস্টেড থাকতো তার অন্য ধরনের একটা সুবিধা হতো। আচ্ছা, তো তখন তাকে এটাকে খুব প্রলুব্ধ করার জন্য তাকে খুব একটা ভালো টাকা দিয়ে তাকে এই প্রকল্পের সাথে তাকে রাখা হয়। সে সেই জন্যই সে কদিন থাকে, তারপরে সেও চলে যায়, প্রকল্প শেষ হয়, কিন্তু ওর কোনো ইম্প্যাক্ট আসে না। এবং এইভাবে কিন্তু আমাদের ওই পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, এই টাইপের আর কি একটা অবস্থার ভিতরে আমরা রয়ে গেছি, যার জন্য আমাদের ভ্যাটের আইনটার বাস্তবায়নটা, যেটা হাসান মনসুর সাহেব অবশ্যই বললেন, হাসান মনসুর সাহেব, যে 12 সালে যে কথা বলে 2011 সালে এই আইনটা ড্রাফট করা হয়েছিল, সব করা হয়েছিল, পরে দেখা যাচ্ছে সেই ড্রাফটটা থাকতেছে না। এবং সেই 2012 সালে কিন্তু যদিও জারি করার সময়ই কিন্তু হঠাৎ খেয়াল হলো যে এটা যদি কালকে যদি আমি বাস্তবায়নে যাই, পরের বছর আমার ইলেকশন, আমি কি করবো, আমি তো ঠেকাতে পারবো না। তো তখন বললো কি, ঠিক আছে এর এই বাস্তবায়নটা আমরা একটু পিছাই দেই, আর ওই তাও 3টা ধারা কিন্তু রেখে দেওয়া হলো। একটা হচ্ছে অনলাইনিং দিয়ে কাজটা করা হবে, অনলাইনিং অর্থাৎ ওই যে ভ্যাট অনলাইন প্রজেক্টটা এটা থাকবে। 2 হচ্ছে সকলকে করের আওতায় আনার যে ব্যাপারটা, সেটা কাজটা থাকবে, এই কাজ করতেই থাকা হবে বলা হলো। 2015 সালে এসে কিন্তু তখন বলা হলো আপনি তো ভালোভাবে জিতে এসছেন, ভোটে জিতে আসছেন, এখন কি করবেন? তখন ওই এফডিসিসিআই কে দিয়ে সুর তোলানো হলো, না এই আইনটা বানানোর সময় আমার সাথে ভালো করে কথা বলা হয়নি বা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি আবার বলছি, 2 পক্ষেরই কিন্তু
সমন্বিত না হলে কোনোদিন সংস্কার কিন্তু আপনার বাস্তবায়ন হবে না। পিছিয়ে ওই কয়টা কথা বলে ওইটার পিছিয়ে দিল, দিয়ে 17 সালে আরেকবার প্রস্তুত হলো যে ঠিক আছে এখন করেন, না তবু আর একটু দেখি, তখন আবার বললো 18 সালে তো ভোট, আমি এটা হবে না। তো শেষে আবার ওইটারে 19-এ নিয়ে যাও, এবং শেষে কিন্তু ওর আসলে অরিজিনালিটি কিছু নাই বা ছিল না, এবং যার জন্যে দেওয়ার পরেও এই পর্যন্ত এখনো কেন এনবিআর এই যে মেশিন কিনে দেওয়ার দায়িত্ব নিল এবং দেওয়া হলো, এটা কিছুই বোঝা গেল না। এবং সেই মেশিন তো দেওয়াও হচ্ছে না, আর উনিও চাচ্ছেন না। কথাটা খুব খেয়াল করতে হবে যে উনি কিন্তু চাচ্ছেন না। যেমন আমি বলি, এখানে প্রাইভেট সেক্টরকেও একসাথে হতে হবে কেন, যেটা ধরেন ওই যে 2005 সালে যে ট্যাক্স অম্বুডসম্যান অফিসটা করা হলো, জাস্ট টু এস্টাবলিশ দ্য ট্যাক্স জাস্টিস, যে অন্তত ট্যাক্স ডিপার্টমেন্টের এই যে কথাগুলো আমরা বলতেছিলাম, যে যিনি কর নিচ্ছেন তিনি আবার অ্যাফিলিয়েটে থাকছেন, তিনি অ্যাফিলিয়েটের বিচার করছেন। ওখানে অ্যাফিলিয়েটের কনস্টিটিউশন লেখা আছে, ওখানে কিন্তু বিচারক থাকার কথা। আমার ইয়ের থেকে, হাইকোর্টের থেকে একজন বিচারক কিন্তু ট্যাক্স ট্রাইব্যুনালে থাকার কথা। দে ডিডন্ট অ্যালাউ, ওনারা আসতে দেয় না, ওনারাই থাকবেন। তা যিনি ওখানে বসে সর্ব হইয়া দংশন করিলেন, এখানে এসে তিনি ওজা হইয়া ঝাড়িবেন, এটা তো হয় না। এবং এই জন্য কিন্তু কোনো বিচার আচার হয় না। এবং ওইটা কি বলে ট্যাক্স, ওদের যে ডিসক্রিশনারি পাওয়ারটা, আমরা এটাকে কোনোভাবেই ডিফাইন করার পারছিলাম না। এই কাজটাই কিন্তু হতে পারতো যদি আমার ট্যাক্স অম্বুডসম্যান অফিসটা হলে অন্তত ক্রমান্বয়ে হতো। যেহেতু 2005 সালে ট্যাক্স অম্বুডসম্যান অফিস খোলা হলো, কিন্তু দেখা গেল যে এনবিআর এটাকে মোটেই অ্যাকসেপ্ট করছে না। এবং যেটা আমি 2007, 8, 9 যখন থাকলাম, আমি দেখি যে ট্যাক্স অম্বুডসম্যানের অফিসকে তারা পাত্তা দেয় না, এবং খুব সেখানে অবশ্য কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ ছিল। আমি দেখতেছি যে ট্যারিফ ঠিক করার দায়িত্ব হচ্ছে ট্যারিফ কমিশনের, দেয়ার ইজ এ কমিশন, এবং সে ট্যারিফ ঠিক করবে। এনবিআর মোটেই এটাকে করবে না, তারা বলবে না ট্যারিফ স্যার আমরা করবো। আমি একবার ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে এনবিআর আনতেও চাইলাম, দে অপোজড ইট। হ্যাঁ, তো সুতরাং এখানে আমার যে জাতীয় প্রতিষ্ঠান বলতে যেটা বোঝায়, সেই যে সেগুলোকে সাপোর্ট করবে, সেগুলোকে সব সরকারিকরণ করা হয়ে গেল। তার মানে ওইটা ওর সাথে এনবিআর এর চেয়ারম্যান, আমি প্রশাসনিক সংস্কারের কথাও বলছি, কারণ যেহেতু এই সংস্কার যিনি করবেন, বাস্তবায়ন করবেন, আপনি যেটা বললেন টপ ডাউন, বা এই এনবিআর এর চেয়ারম্যান কি করবে, তাকে যদি সবসময় এই চিন্তায় থাকতে হয় যে আমার কোন পদক্ষেপের দ্বারা বা কি দ্বারা আমি যে কোনো সময় ওএসডি হয়ে যেতে পারি, আমি এখানে নাও থাকতে পারি, আমার এটা হচ্ছে টেনিউর পোস্ট, আমার এটা হচ্ছে আমি বদলিযোগ্য একটা চাকরি আমার বা বিষয়, তো তখন এটা ওইভাবে থাকে না, এটা ওইভাবে হয় না, সে ওই কমিটমেন্ট নিতে পারে না এবং পারা যায় না। সেই জন্য প্রথম হচ্ছে এনবিআর এর ওই যে টপ ডাউন আপনি যেটা বলছেন, এই ক্ষেত্রে এনবিআর এর স্ট্রাকচারাল একটা সংস্কার প্রথম প্রয়োজন, যদি আমি অন্যান্য সংস্কারগুলোকে এগিয়ে আনতে যাই। এনবিআর এর মানে 1924 এনবিআর প্রথম যে অ্যাক্টটা হয়েছিল ব্রিটিশ আমলে, সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে ইট ইজ এ বোর্ড, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ইট ইজ এ বোর্ড, ইট উইল হ্যাভ ডাইরেক্টরস, মেম্বার্স, সেই মেম্বারদের ভিতর থেকে একজন চেয়ারম্যান হবে। বোর্ড কনসেপ্টে যেটা আমি আবার বলছি, এটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, কিন্তু ইট ইজ নট বাংলাদেশ গভর্নমেন্টের বোর্ড অফ রেভিনিউ বা না। সুতরাং সেই বোর্ডের, তো সেই কথাটাই কিন্তু 1972 অর্ডিন্যান্সে এসে ওই কথাটাই রাখা হয়েছে যে মেম্বার অফ, এটা বোর্ড, এখানে মেম্বাররা থাকে, মেম্বার থেকে চেয়ারম্যান হবে। গভর্নমেন্ট ওইদিকে তাকাইলো না, গভর্নমেন্টের সবসময় একজন সচিবকে বা এখানে দেওয়া শুরু করলো বা দিল। 2007 এসে হঠাৎ খেয়াল হলো, 1997 এর দিকে এসে খেয়াল হলো যে এটা তো ঠিক হচ্ছে না। এই এনবিআর তো দেখা যাচ্ছে যে এনবিআর এর চেয়ারম্যান সেও সচিব, আর ও তখন যেত ওই থ্রু দিয়ে, ফাইনাল ডিভিশনের থ্রু দিয়ে মন্ত্রীর কাছে যেত। তো তখন বললো যে এটা তো হয় না, তো তখন তারা রুলস অফ বিজনেস চেঞ্জ করলো, ওরা একটা আইআরডি ডিভিশন তৈরি করলো, ওরে বললো যে এটা এখানে এনবিআর এর চেয়ারম্যান, সে সচিব, সে পদাধিকার পেলে এনবিআর এর চেয়ারম্যান হবে, সে সরাসরি মন্ত্রীর কাছে যাবে, ফাইনাল ডিভিশনের থ্রুতে যেতে হবে না। কিন্তু এইটা খেয়াল করলো না যে রুল বড় না অ্যাক্ট বড়। ওই যে 76 সালের এই যে অর্ডিন্যান্স নম্বর অ্যাক্ট নাম্বার 76 অফ 1972, ওখানে লেখা রয়েছে ইট ইজ এ বোর্ড এবং মেম্বারদের থেকে চেয়ারম্যান হবে। এইটা কোনো খেয়াল করা হলো না, হঠাৎ করে চললো। আমি যখন চেয়ারম্যান, ঠিক হঠাৎ করে
নভেম্বর মাসে দেখলাম 2008-এর নভেম্বরে না 7-এর নভেম্বরে বড় লাইন হেডিং করে সমকাল পত্রিকায় হেডিং আসলো যে অবৈধভাবে চলছে এনবিআর। কি ব্যাপার? দেখা গেল যে হাইকোর্টে একটা কেসে একটা রেফারেন্স উঠেছে হঠাৎ করে যে এই যে এনবিআর এর চেয়ারম্যান প্রতিবর রহমান সাহেব বা ইনি তো এনবিআর এর চেয়ারম্যান হতে পারেন না, কারণ উনি তো বোর্ডের মেম্বার না, উনি বেডের মেম্বার হয়ে হন নাই। হাইকোর্ট বললো তাই তো, কি ব্যাপার? তখন ওই অ্যাক্টের কথা আনলো, এনে বললো যে দেখেন এরা এইভাবে দিচ্ছে। তো সেই কোর্ট দেখেন এখানে এনবিআর জানে না, কিন্তু এনবিআর কোন দিয়ে কন্টেস্টও করেনি, কিছু ব্যাখ্যাও দিতে পারেনি। কোর্ট সঙ্গে সঙ্গে বলেছে যে এ হবে না, এই এনবিআর বেআইনি ভাবে চলছে, এটা এনবিআর এর চেয়ারম্যানের ঠিক দায়িত্ব নাই, ইত্যাদি ইত্যাদি। তখন এই পক্ষের বোধহয় কেউ উকিল ছিলেন, তিনি বললেন স্যার তাহলে কি হবে স্যার, এতদিন ধরে এনবিআর যে যত আইন টাইন করেছে এগুলো তো তাই তো সবই ভয়েড হয়ে যাবে এবং বহু রাজস্ব। তা বলে না ঠিক আছে 18ই নভেম্বর পর্যন্ত যা হয়েছে আমরা ওইটাকে ইয়ে করে নিচ্ছি, অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কিন্তু 19শে নভেম্বরের থেকে আর এনবিআর চেয়ারম্যান ঠিক নাই। এইটা যাও আমরা পরের দিন যখন জানলাম, জেনে তখন তাড়াতাড়ি ল মিনিস্ট্রির সাথে কথা বলে এ করে ওই দিনই বিকেল বেলায় আমরা ওই 72 সালের ওই আইনটারে ওই ধারাটাকে আমরা তখন অর্ডিন্যান্স করা ছিল, পার্লামেন্ট যেহেতু ছিল না, অর্ডিন্যান্স করে কি করলাম যে একবার পরিষ্কার করে বলে দেওয়া হলো যে সরকার একজন সেক্রেটারিকে এনবিআর এর চেয়ারম্যান করে দেবেন এবং তিনি হবেন, জাস্ট আর কি ক্ষমতা বলে ওইভাবে দিয়ে দেওয়া হলো। আসল সমাধান কিন্তু করা হলো না, হ্যাঁ করা হলো না। করে তারপরে রাত্রি ওই অর্ডিন্যান্স জারি করার পরে তারপরে তৎকালীন চিফ অ্যাডভাইজার সাহেব আমার বললেন নাও ইউ আর এ লিগাল মানে কারেক্ট চেয়ারম্যান বা ইত্যাদি ইত্যাদি। আমি বলতে চাচ্ছি কথাটা এই অর্থে যে এনবিআর এর একটা প্রশাসনিক ইকোনমিটা স্ট্রাকচারটা ঠিক না করলে, রিফর্ম না করলে অন্যান্য রিফর্ম গুলো কার্যকর হবে না। আপনি ভারতের দিকে তাকান, সেখানে কিন্তু এনবিআর নাই, ন্যাশনাল এনবিআর বলে না, সেখানে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অধীনে, তার একটা আলাদা নাম আছে এবং ওইভাবে ট্যাক্সেশন ডিপার্টমেন্ট বা ইত্যাদি। আর এই পরোক্ষ কর যেটা বা আমদানি শুল্ক বা এই বিষয়টা এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন, অর্থাৎ দুটো আলাদা এবং খুব ফাংশনালি কারেক্টলি। এই অর্থে এই আমাদের দেশ পাকিস্তান এখনো বোধহয় ওইভাবেই আছে, ওই যে ব্রিটিশ আমল থেকে ওই যে একটা প্রথাবদ্ধ এক জায়গায় একজনের কাছে এত বড় একটা দেশ, গণপ্রজাতন্ত্রী দেশ হয়েছে, তার এত ইকোনমি বেড়েছে, তার কর্মধারা এত বেড়েছে, করদাতা বেড়েছে, সেসব কোনো কথা না। ওই যে ব্রিটিশ আমলের ওই সেই মানসিকতার থেকে তৈরি একটি জাতীয় রাজস্ব বোর্ড, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডটা জাতীয় নাই, এটা কিন্তু ওই সবসময় যেমন আপনি কালো টাকা সাদা টাকার প্রভিশনের কথাটাই বলি, এটা ড্রাফট করতেছে কিন্তু এনবিআর, এবং এই ড্রাফট কিন্তু তৈরি করে পার্লামেন্টেতে পাশ করে আনছে যারা, ওরাই কিন্তু এটার প্রধান, আর বললাম না আর কি। তো তারা যদি এইভাবে তৈরি করে আর নিয়মকরণ বা করে, তো তখন তো এটার তো কোনো কার্যকারিতাটা খুব স্পষ্ট হয় না। এখানে যে কথাটা উঠেছে যে পলিসি মেকিং আর ইমপ্লিমেন্টেশন অ্যাডমিনিস্ট্রেশন দুজন একই লোকের হাতে থাকা হচ্ছে, এটাই সমস্যা, যে সে যেভাবে পারে সেইভাবে সে ড্রাফট করে। আমি এখানে বলি, আমি পরিপত্র আমাদের যে ওই যে অর্ডিন্যান্সে যেটা বলা হলো, ওই অ্যাক্টে বলা হলো যে আমরা এবার কালো টাকা দিচ্ছি 10% দিয়ে বলছি, এই কথা বলি তো ওখানে থেমে গেলেন, কিন্তু আসলে নিয়ম হচ্ছে এরপরে এনবিআর কিন্তু একটা পরিপত্র জারি করে, সেই পরিপত্রে সে কিন্তু আসল প্যাচটা যা দেওয়া সেখানে সে দিতে পারে এবং সে করে দেয়। আপনি এই পরিপত্রের ব্যাখ্যায় 19-এর এ আর 19-এর যেটা দেওয়া হয়েছে সেখানে দেখেন ঠিকই কিন্তু নানান ভাবে কিন্তু ওখানে দেওয়া আছে। এখন এটা তো কেউ ওইভাবে বলবে না। আমি কথাটা আবার একটু ওই ট্যাক্স অম্বুডসম্যানের বিষয়টা আনি। ট্যাক্স অম্বুডসম্যান অফিসটাই কিন্তু করদাতাদের সুবিধার্থে ট্যাক্স জাস্টিস এস্টাবলিশ করার জন্যই কিন্তু প্রতিষ্ঠা। কিন্তু যখন আমি 2008 সালে থাকার সময় 7-8 সালে দেখলাম যে এনবিআর এটা মোটে লাইক করতেছে না এই অফিসকে, এবং যেই 2009 সালে নতুন সরকার আসলো, আমরাও চলে আসলাম, এরপরে 2010 সালের মধ্যে they could manage to scrap the tax ombudsman office। তখন একটাও কিন্তু এই প্রাইভেট সেক্টর এফবিসিসিআই বা সবাই কেউ কিন্তু প্রতিবাদও করে নাই, কারণ ট্যাক্স অম্বুডসম্যান অফিসটাই কিন্তু হচ্ছে ট্যাক্স জাস্টিস বা ট্যাক্স পেয়ারদের গ্রিভিয়েন্স গুলো মিটানোর জন্য, কমপ্লেন করবার জন্য, চাওয়ার জন্যই এটা তৈরি করা হয়েছিল। কিন্তু সেই অফিসটা যে উঠাই দেওয়া হচ্ছে, এক কথা বলি, কি কথা, যে আমার আয়কর আইনের ভিতরে আর ট্যাক্স কাস্টমসের অ্যাক্টের ভিতরে
এই ট্যাক্স অম্বুডসম্যানের অফিসকে ফিট করতে হবে বা ইয়ে করতে হবে এইসব ধরনের কোনো ধারা নেই। থাকবে কি করে? আগে তো অফিস ছিল না। এসব আইন তো ওই যে আপনি যেটা বললেন কাস্টম অ্যাক্ট কবে 69-এর, ইনকাম ট্যাক্সের অর্ডিন্যান্স 1984-এর, তখন তো অম্বুডসম্যান অফিস ছিল না, সেই জন্য প্রভিশন নাই। তা আপনি যে প্রভিশন নাই আপনি সেই প্রভিশনকে ইনকর্পোরেট করেন, তা না করে আপনি যুক্তি দিলেন কি যে ওখানে ওইগুলো নাই, সুতরাং এই অফিসের দরকার নেই। একেবারে একটা উইকেটে কেবল ব্যাটম্যান শুরু করছিল, সঙ্গে সঙ্গে আপনি তাকে পুরোটাই রান আউট করে দিয়ে আপনি তাকে সাজঘরে পাঠিয়ে দিলেন। এই যে ব্যাপারগুলো একটা সুন্দর সিস্টেমের যে ডেভেলপ করবে, একটা যে সংস্কারগুলো যে দেখভাল করবে, কাজগুলো করবে, সেটা করার জন্য এনবিআর এর প্রশাসনিক সংস্কারও প্রয়োজন। এখানে উপযুক্ত পাওয়ার দিয়ে তাকে স্বাধীন করে, আমি মনে করি যে প্রয়োজন হলে ইভেন এটাকে একটা কমিশন বলা উচিত। কমিশন বলে তাকে ফুল সেলফ এক্সপ্লেন পাওয়ার দিয়েছে। বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তার কিন্তু এমন পাওয়ার, সে কিন্তু বিদেশ যাবে, কোথায় যাবে, সে কিন্তু তার কোনো সামারি লাগে না, তার জিও করা লাগে না, সে নিজে কিন্তু জিও জারি করে সে নিজে যেতে পারে। সুতরাং এখানেও এনবিআর কে ওই রকম ভাবে স্বাধীন না করলে, তাকে যদি ওই সারাক্ষণ যদি কাশিম বাজার কুটিরের দিকে তাকিয়ে থাকতে হবে যে ওখান থেকে কি বলা হবে সেইটা আমার ইমপ্লিমেন্ট করতে হবে, এইরকম মনে করা হয়, তো তখন কিন্তু এই সংস্কার বা কোনো কিছু হয় না। কারণ আমরা সংস্কারগুলো দেখছি, সর্বশেষ যেটা ওই যে ট্যাক্সের এবং ইয়েদের, সেই কি কোন দেশের কোম্পানি, ভিয়েতনামের কোম্পানি যারা তারা বলে ওইভাবে সব নিয়ে টিয়ে চলে গেছে, তারা কাজ না বুঝিয়ে দিয়ে চলে গেছে। এই বুঝিয়ে নেওয়ার লোক নাই এখানে, কেউ কোনোদিন জিজ্ঞেস করা হচ্ছে না যে তোমার এই প্রকল্পটা কেন এটা ডিলে হচ্ছে। কারণ জিজ্ঞেস করবে কে? যে জিজ্ঞেস করবে সে নিজেই তো মানে এর সাথে এ ধরনের ব্যাপার, একটা সার্বভৌম সিস্টেম না আসলে এটা হবে না। যাই হোক, আপনার থেকে যেটা বটম লাইন যেটা বুঝতে পারলাম যে এখানে টপ এনবিআর চেয়ারম্যান ঠিক এনাফ টপ না, টপের উপরে আরো টপে যেতে হবে। হ্যাঁ, তা আমি এখন যেহেতু সময় আমাদের অনেক ফুরিয়ে যাচ্ছে, আমি দ্রুত কিছু আপনাদের মতামত চাই, কিছু প্রস্তাব যেগুলো এবার বাজেট আলোচনায় এসছে। আমি ডক্টর হাসান মনসুর আপনাকে দিয়ে শুরু করতে চাই পার্সোনাল ইনকাম ট্যাক্স নিয়ে। এখানে গত বছর একটা করা হয়েছিল যেটা একটা সারচার্জ ছিল, 5% এডিশনাল দেয়া হতো, এটা তুলে নেওয়া হয়েছিল। আইএমএফ ইদানিংকালে একটা সলিডারিটি ট্যাক্সের কথা বলেছে যে যারা করোনা কালে বেশি আয় করতে পেরেছেন তাদের একটা বড় একটা এক্সট্রা ট্যাক্স দেওয়া উচিত। যে প্রস্তাবটা আমি দেখেছি সেটা হলো যে ওইটা পুনর্বহাল করা। আপনার মতে কি এটা পুনর্বহাল করা উচিত? আমি মনে করি যে আমাদের দেশের কনটেক্সটে 25% একটা ফেয়ার রেট অফ ট্যাক্সেশন, এবং সবগুলোর ট্যাক্সকে যদি আমরা কাছাকাছি 25-এর দিকে নিয়ে আসতে পারতাম, তাহলে আমার মনে হয় যে এটা একটা ইকুইটেবল ট্যাক্স সিস্টেম হতে পারে, এবং সেটা কিন্তু মানে আমাদের ট্যাক্স কালচারকে প্রমোট করবে। কারণ আমাদের কি হয়েছিল, প্রথমে 25 কি করলাম আমরা 30, তারপরে কি করলাম আমরা ওয়েলথ ট্যাক্স একটা বসিয়ে দিলাম, সারচার্জ, আরেকটা সারচার্জ বসালাম, একটা সারচার্জ হলো 5%, আরেকটা সারচার্জ বসালাম 3% করে, আরো 9% পর্যন্ত ম্যাক্সিমাম আরেকটা সারচার্জ দেওয়া হলো। ট্যাক্স রেট এফেক্টিভ হয়ে গেল 39%, 25 থেকে 39। এরকম উল্লঙ্ঘন করলে ট্যাক্স সিস্টেমের ক্রেডিবিলিটি থাকে না। আমি মনে করি যে আমাদেরকে ওয়েলথ ট্যাক্স যদি বসাতে হয়, সত্যিকারের ভাবে ওয়েলথ ট্যাক্স বসাতে হবে। আমি বলি একটা কথাই, যে গুলশানে যদি আমার একটা বাড়ি থাকে, সেই বাড়িটাকে ইভ্যালুয়েট করা হবে ওয়েলথ ট্যাক্স পারপাজে। 1962 সালে আমি যদি কিনে থাকি 60,000 টাকা দিয়ে, ওটার দাম হচ্ছে 60,000 টাকা। আমি যদি ওই বাড়িতেই একটা ফ্ল্যাট কিনি, ফ্ল্যাটের দাম যদি 5 কোটি টাকা হয়, আরেকজন লোক কিনলো, তাকে কিন্তু 5 কোটি টাকা হিসাবে তাকে কিন্তু ওয়েলথ ট্যাক্সটা বসিয়ে দিয়ে 39% তার উপর চললো। আর যে মালিক যার হাতে 20টা ফ্ল্যাট আছে, সে কিন্তু 60,000 টাকাই, তার কোনো ওয়েলথ ট্যাক্স পড়লো না। এই ধরনের ওয়েলথ ট্যাক্স তো আমাদের কোনো দরকার আছে বলে আমি মনে করি। আই থিঙ্ক ইট ইজ কমপ্লিটলি আনজাস্ট অ্যান্ড ইনইকুইটেবল। তো করতে হলে প্রপার ওয়েলথ ট্যাক্স, প্রপার ওয়েলথ অ্যাসেসমেন্ট করে ওয়েলথ সারচার্জ বসানো উচিত। জাস্ট বিকজ আমার ইনকাম বেশি হয়েছে সো আমাকে একটা ওয়েলথ ট্যাক্স দিতে হবে, এটা তো কোনো কথা না। আমার 2 কোটি টাকা বা 4 কোটি টাকা বা 5 কোটি টাকা কিছুই নেই বাংলাদেশের কনটেক্সটে। নতুন যারা একটু ফ্ল্যাট কিনতে যাবে, তারা ওয়েলথ ট্যাক্সের মধ্যে পড়ে যাচ্ছে, আর যারা 20টা ফ্ল্যাটের মালিক তারা কোনো ওয়েলথ ট্যাক্সে পড়ছে না। এই ধরনের ওয়েলথ ট্যাক্স আমাদের কি দরকার? এটা একটা জিনিস বললাম আমি। তো আমি মনে করি যে ফর টেম্পোরারি রিজনস
আমরা যদি মনে করি যে কোভিডের সময় বিশেষ কারণে বিশেষ কোম্পানি বা ব্যক্তি হঠাৎ করে ধনী হয়েছে, সেটা হতে পারে আমি হয়তো ভ্যাকসিন নিয়ে আসলাম, আমি ওখান থেকে 50 কোটি টাকা বা 5 কোটি টাকা বানিয়ে ফেললাম, আমাকে আনতে পারে সেটা থাকতে পারে, বাট সেটা কোভিডের পরবর্তীকালে সেটা তুলে দিতে হবে। মিনিমাম ট্যাক্স এক্সেমশন লিমিটটা বাড়ানোর প্রস্তাব এসেছে, গত বছর এটা বাড়ানো হয়েছিল অব্যাহতির সীমাটা, এটা কি আরো বাড়ানো উচিত? আমি মনে করি যে মিনিমাম ট্যাক্সটা আসলে নট এ রিয়েল, মানে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন পয়েন্ট অফ ভিউ থেকে এটা তাদের অযোগ্যতারই প্রমাণ। অর্থাৎ তারা জানে যে আমি কিছু তাদের সম্পর্কে জানি না, যেহেতু তুমি বিজনেস করতেছো তোমার একটা মিনিমাম ট্যাক্স দিতেই হবে অন দ্য টার্নওভার, তোমার ইনকাম থাকুক আর না থাকুক। তো এটা না থাকাটা সবচেয়ে কাম্য। উচিত হলো ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট নো মোর অ্যাবাউট মাই ট্যাক্স বিজনেস, আমার ট্যাক্সেবল অপারেশন, সেটা তারা জানে না, তখন তারা টার্নওভারের উপর একটা মিনিমাম ট্যাক্স বসিয়ে দিয়ে ছেড়ে দেয়। এখন একজন লোকের টার্নওভারে মার্জিন থাকতে পারে 10%, কারো থাকতে পারে 2% বা 1%। এইখানে অসমতাটা চলে আসে। তো সেই জন্য আমি যেটা বলছি যে মিনিমাম ট্যাক্স, আর আরেকটা জিনিস কি, কোভিডের সময় বিশেষ করে মিনিমাম ট্যাক্সটা কিন্তু অনেকের জন্য বিশেষভাবে মানে একটা প্রবলেমেটিক হয়ে যেতে পারে যদি এটা পরিমাণটা খুব বেশি হয়, কারণ আমি তো লাভ করতেছি না, কিন্তু আমাকে তবুও একটা ট্যাক্স দিতে হবে। এক্সেমশন লিমিটটা এখন 3 লাখ টাকা যেটা আছে, এক্সেমশন লিমিটের ব্যাপারে আমি সবসময় একটু অন্যমত প্রশ্ন করি। আমি মনে করি যে আমাদের যদি ট্যাক্স বেসটা বাড়াতে হয়, আমি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতাম, আমি যখন ছিলাম তখন তাদের এক্সেমশন লিমিট ছিল $3500, তাদের পার ক্যাপিটা ইনকাম ছিল $50,000, তাদের এক্সেমশন লিমিট ছিল $3500, $3500 মাথা, মানে একটা ফ্যামিলির জন্য। তো এই প্রিন্সিপালটা তাতে কি হয়, প্রত্যেকটা লোকই ট্যাক্স পেয়ার হয়ে যায়, তারা কিন্তু ট্যাক্সের আওতার বাইরে থাকে। দে বিকাম ইন এ ওয়ে দে বিকাম এ ট্যাক্স পেয়ার, অ্যান্ড আমেরিকান ট্যাক্স পেয়ার মিনস দ্যাট they have a right to call them I am the taxpayer. Right. You are spending my money. It is not Prime Minister's money. It is not Montri's money. It is my taxpayers' money. এই যে একটা আত্মগর্ব, এটা আমাদের আনা উচিত। আমাদের টাকায় সরকার চলে, সরকারের টাকায় আমরা চলি না। সরকার আমাদেরকে অনুদান দেয় না, আমাদের টাকা সরকার আমাদেরকে সাহায্য করে আমাদের চলার জন্য। আমাদের our right to get that support from the government. এটা সরকারের অনুকম্পার বিষয় না। এই রাইটটা, ফান্ডামেন্টাল রাইটটা কিন্তু বাংলাদেশে নাই। মানুষ মনে করে যে সরকার আমাকে অনুদান দিচ্ছে, আমি সরকারের অনুদানে চলছি, আমি সরকারকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। নো, ইউ ডোন্ট হ্যাভ টু থ্যাংক গভর্নমেন্ট ফর ইউর মানি টু বি গিভেন টু ইউ, ইটস ইউর মানি। সো এই রাইটটা কিন্তু আসে যখন আমি ট্যাক্স পেয়ার। কাজে আমি মনে করি আমাদের থ্রেশহোল্ডটা রাখা উচিত, এবং এটা আমি অনেক কষ্টে মোহিত সাহেবকে বোঝাতে পেরেছিলাম। উনি পরবর্তী 3-4 বছর আর বাড়ান নাই, কিন্তু আবার এখানে একটু বাড়ানোর চাপ আছে। এটা না বাড়ালে আমি মনে করি যে ভালো। আমাদের তো ইনকাম তো বাড়ে নাই, আসলে কমেছে। কাজে থ্রেশহোল্ড যেখানে আছে সেখানেই থাকুক। যদি কেউ কারো ইনকাম বেড়ে থাকে, বিশেষ করে সরকারি কর্মকর্তারা, তারা একটু ট্যাক্স দিয়ে অসুবিধা থাকে। সেটার একটা বেনিফিট তো আমরা এবার দেখেছি যে আপনি সবাই ট্যাক্স পেমেন্টের আওতায় থাকলে, আইডেন্টিফিকেশন থাকলে, স্টিমুলাস প্যাকেজ ডিসবার্সমেন্ট যে কত দ্রুত হতে পারে। এই যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন পাস করলো, 1 মাসের মধ্যে সবাই চেক পেয়ে গেল, কিন্তু ট্যাক্স আইডেন্টিফিকেশন থাকার কারণে ট্যাক্স রিটার্নের ভিত্তিতেই তাদেরকে টার্গেটিং করা হয়েছে। তো সেরকম সুবিধাও আছে। ভ্যাটে আমরা যেটা দেখেছি যে মাল্টিপল রেট, 4টা রেট দেওয়া হলো, কিন্তু সেখানে ইনপুট ক্রেডিট পাওয়ার জন্য, মনসুর ভাই আমাকে কারেক্ট করতে পারবেন যদি আমি ভুল করি, 15% যদি আমি ভ্যাট ওই ক্যাটাগরিতে না থাকি, তাহলে কিন্তু আমি ইনপুট ক্রেডিট ক্লেম করতে পারবো না। আমি 10 নিতে পারি, 7.5 নিতে পারি, 12, কিন্তু 15% ক্যাটাগরিতে থাকলে আমি ইনপুট ক্রেডিট পাবো, আর না হলে আমি কি দিছি সেটার না, আমাকে 15 কোনো টাকা রিফান্ডিং এর আসবে, ওটা ভ্যাট হিসাবে কাজ করছে না। এই যে মাল্টিপল রেটস, এইটাতে এই যে একটাতে আমি ইনপুট ক্রেডিট পাচ্ছি, অন্যতে ইনপুট ক্রেডিট পাচ্ছি না, এতে কি এসএমই খাতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? এবং এটার সংস্কার কি চান আপনার, যে আবার সিঙ্গেল রেটে চলে আসি আমরা এবং সবাই ইনপুট ক্রেডিটটা পাক? আমি মনে করি যে সবচেয়ে বেশি ক্ষতিকর কাজ হয়েছে এইটা। আমি নিজে বোর্ডে, ব্র্যাক ব্যাংকের বোর্ডে কয়েকটা প্রপোজাল দেখলাম। প্রপোজাল গুলো কি, যে আমরা এই জিনিসগুলো আগে সাবকন্ট্রাক্ট করতাম, যেহেতু নতুন ভ্যাট আইনে আমাদেরকে পেনালাইজ করা হচ্ছে,
সাবকন্ট্রাক্ট করলে পরে 10% এক্সট্রা ট্যাক্স ওখানে দিতে হচ্ছে সাবকন্ট্রাক্টরকে, এবং সেটা আমাদেরকে বিয়ার করতে হচ্ছে, আমাদের ইনসিডেন্স হয়ে যায় 25%। তো আমরা নতুন একটা বিনিয়োগ প্রকল্প করব ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে, আমরাই ওটাই করব। অর্থাৎ ওয়ালটন উইল ডু এভরিথিং ইনস্টেড অফ সাবকন্ট্রাক্টিং, or Beximco will do everything instead of subcontracting out. SME খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে because of this bad policy of the new VAT law. তাদের কোনো ক্রেডিট মেকানিজম নাই, তাদেরকে বলা হয়েছে তোমরা 10% করে দিবে, তারা 10% দিতে রাজি আছে, কিন্তু যারা কন্ট্রাক্ট আউট করবে তারা তো সেটা দিতে রাজি নয় অন টপ অফ দেয়ার 15%। এটা তো ক্রেডিটেবল হবে না, কাজেই দে আর বিং কাট আউট লেফট এন্ড রাইট। সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে যদি সরকার মনে করে যে তারা এসএমই কে সত্যি সত্যি সাপোর্ট দিতে চায়, আমি বলছি আপনাদের মাধ্যমে তারা যেন এই আইনটাকে সংশোধন করে। এই আইনকে রেখে বাংলাদেশের এসএমইর কোনো ভবিষ্যৎ নাই। ধন্যবাদ মজিদ ভাই। আমি আপনার কাছে প্রথম আসবো, আপনি ব্ল্যাক মানে এই যে এটা আপনারা শুরুতে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আপনারা বলছিলেন এটা বোধহয় থাকবে না। আমার কাছে এটা বিশ্বাস করতে খুবই কষ্ট হয় যে এটা থাকবে না। আমার মনে হয় এটা থাকবে, কিন্তু আমার কাছে আপনার কাছে আমার যেটা প্রশ্ন হলো যে ধরেন আমার কাছে অপ্রদর্শিত টাকা আছে, আমি সেটা প্রদর্শন করলাম এবছর এবং প্রদর্শন করে 10% ট্যাক্স দিয়ে আমি এটাকে সাদা করে ফেললাম। আগামী বছর আমি কি করছি এটাকে মনিটরিং এর কি ব্যবস্থা আছে? যে এই যে অপ্রদর্শিত টাকা প্রদর্শন করলো ভবিষ্যতে সে রেগুলার প্রসেসে ট্যাক্স দিচ্ছে কিনা, সেইটার জন্য আমরা কি ধরনের মানে সিস্টেম আমাদের এখানে আছে? যেখানে সব লোক সব সেক্টর সবাই 25% বা 30% কর দিচ্ছে, এমনকি কর্পোরেট ট্যাক্স তো 35% বা এরকম আছে, সেখানে অপ্রদর্শিত টাকা এক জিনিস আর কালো টাকা আরেক জিনিস। অপ্রদর্শিত কথাটার সাধারণ ডেফিনিশন হচ্ছে যে আমি জমি বিক্রি করেছি, সব টাকা দেখাতে পারিনি, কিছু টাকা আমার কাছে জমেছে, আমি সেটা দেখাইনি, আমি এখন দিতে চাচ্ছি বা দেব। এটা হচ্ছে অপ্রদর্শিত, সহজ ভাষায় বাংলা ভাষায় এটাই। কিন্তু এর আবরণের ভিতরে সকল টাকাকে আমি অপ্রদর্শিত বিবেচনায় এনে বা বলে আমি তাকে বিরাট একটা ট্যাক্সের এক্সেমশন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ট্যাক্স জাস্টিস এবং সমস্ত প্রকার আন্তর্জাতিক আইনের এটা পরিপন্থী। আপনি যদি কোনো লোকরে যদি কোনো বেনিফিট দিতে চান, সেটা হচ্ছে সকলে যে ট্যাক্স দেবে সেই ট্যাক্স সে দেবে, দেওয়ার পরে তাকে আমি অন্যভাবে একটা ইনসেন্টিভ দিতে পারেন, যেমন ওই যে আমরা ট্যাক্স হলিডে দেই বা আরো অন্য ধরনের বলে দেই যে এই সেক্টরে যদি তুমি ইয়ে করো তাহলে তুমি এটা পাবে বা ইত্যাদি পাবে, সেইটা দিতে পারেন। কিন্তু আপনি এট এ টাইমে অন্যরা যেখানে 25% 30% দেবে, আরেকজনের বলবেন আপনি শুধু 10% দেবেন, ইট নেভার হ্যাপেন। এটা 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 ঠিক হয়নি আর কি। এর সাথেই আপনার ওই দ্বিতীয় প্রশ্নের ব্যাপারটা, আপনার প্রশ্নের ব্যাপারটা জড়িত। সেটা হচ্ছে যেমন ওই যে বলা হয়েছে যে গৃহ নির্মাণ খাতেই মানে আবাসন খাতে এটা করলে এই হবে। এখানে কিন্তু দেখেন ওই যে আমি যেটা বলতেছিলাম কর পরিপত্র, এখানে কিন্তু তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে জমি আগে কিনেছিলেন, যে বাড়ি আগে করেছিলেন, সেইটার আপনি এখানে ডিক্লেয়ার দিয়ে আপনি এটা দেবেন। প্রশ্ন উঠবে এই যে গত 4-5 বছর যাবত তিনি যে এই বাড়িটা অবৈধভাবে যে কিনে তার ট্যাক্স দেন নাই, ঘোষণা দেন নাই, এখন এসে যে তিনি 10% দিয়ে যে এইটাকে এ করছেন, তাহলে আমার আগের এই 4-5 বছরের আমার ভাড়ার টাকা কই গেল, তার উপরে আমার ট্যাক্স কই? এটা কিন্তু অস্পষ্ট। এই আইনের ভিতরে ওরা ব্যাখ্যার সময় কিন্তু খুব সংক্ষেপে লিখে রাখছে যে ওই যে আমরা বলছি কোনো ব্যাখ্যা নেওয়া হবে না, কোনো ব্যাখ্যা চাওয়া হবে না, এটাও কিন্তু ঠিক না। কারণ ওইসব আইনগুলোতে সেইভাবে সংশোধন করা হয়নি এবং ওটা হয়ও না, যায়ও না, এবং ওর ভিতরে কিন্তু ওরা ওটা বলে রাখছে। তবে কারুর যদি কোনো কেস থাকে, কারুর যদি কোনো অভিযোগ থাকে বা থাকতে পারে, তাহলে এটা প্রযোজ্য হবে না। এখানে কিন্তু ফাঁক ফোকর রেখে দিয়েছে, এটা ধরবে বা ধরা যাবে বা করা যাবে। তো সুতরাং এই ধরনের বিষয়গুলোকে এরকম অস্পষ্ট রেখে এই ধরনের ফ্যাসিলিটিস দেওয়া, আপনি বলছেন যে এবারও থাকবে কিনা, থাকবে, সেটা আমি মনে করি যে এটা সংবিধানের 20(2) ধারার সম্পূর্ণ একটি সাংঘর্ষিক পরিপন্থী একটা বিষয় হবে। যেভাবে এটা দেওয়া হয়েছে সংবিধানের 20(2) ধারাতে পরিষ্কার করে বলে দিয়েছে রাষ্ট্র এটা নিশ্চিত করবে কেউ যেন তার দুর্নীতিজাত অর্থ ব্যবহার না করতে পারে। তো এখন এখানে এই অপ্রদর্শিত অর্থ বলতে আমার জমি বিক্রি করেছিলাম, আমি জমা দিতে পারিনি, সে কত টাকা, কয়জনের, কয়টা বিষয়, সেইটার এগেনস্টে যদি এখন দেখা যায় যে সব লোক
এবার যেমন এই যে আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু টাকা জমা পড়েছে, এটার কারণটা কি? এই করোনার কারণে টাকা পাচার হতে পারেনি, বা ওই যে হুন্ডির ব্যবসা চলছে না, এটা চলছে না বলেই সেই টাকাটাই কিন্তু এসে এখানে জমা হচ্ছে। কিন্তু আমি আবার বলছি, রাষ্ট্র কিন্তু 20% ট্যাক্স এখান থেকে বঞ্চিত হলো। এটা একটা মৌলিক অধিকার, কারণ সকল করদাতার কর দেওয়াটাও যেমন অধিকার, মৌলিক অধিকার, তেমনি অন্যরা একরকম দেবে, আমি আরেক রকম দেব, এই ধরনের দুই রকম আচরণ করা এটা কিন্তু মৌলিক অধিকারের পরিপন্থী। সুতরাং আপনি সকলের কাছ থেকে কর নিয়ে তারপরে তাকে অন্য বেনিফিট কিভাবে দেবেন, যেমন আপনি তারা পরিষ্কার করে বলতে পারেন যে এই যে করোনার সময় আমার স্বাস্থ্য খাতের এই দুরবস্থা, ঠিক আছে, তুমি যদি এই টাকা দিয়ে তুমি যদি স্বাস্থ্য খাতে যে হসপিটাল বানিয়ে আসতে পারো, তোমাকে আমি এটা আলাদাভাবে তোমাকে একটা বিরাট একটা রেয়াত পরে দেবো। আগে কিন্তু তোমাকে কর দিয়ে আসবে, কারণ যেহেতু সকলে কর দিচ্ছে, আমি একজনকে আপফ্রন্ট কোনোদিন করের দিয়ে দিতে পারি না। যে অর্থে আমরা ওই যে 5% অ্যাডভান্স ট্যাক্সের যে কথাটা বলি, এটা কেন করতে হয়েছে? এটা কিন্তু আসলে ঠিক না, কিন্তু তারপরে করতে হয়েছে কেন? যে আপনারা আর আমি দেখা পাবো না। আপনি ওই যে মালামাল নিয়ে যে আসলেন ভিতরে, এর ফলে আপনি করদাতা হবেন না, আসবেন না, আপনারা দেখা পাবো না। তো সেই জন্যই ভাই যা পাই নগদে ভালো, সর্বনাশের অর্ধেক ভালো। আমি আপনার কাছ থেকে অন্তত 5% নিয়ে আপনাকে আমি একটু ধরবার একটা পথ রেখে দিলাম, এটা তো ঠিক না, কিন্তু হয়ে যাচ্ছে পরিস্থিতির কারণে। আমি একটা জাস্ট ছোট্ট পয়েন্ট বলতে চাই, যে যেহেতু রেভিনিউর কথা আসছে, সো আমরা আই থট যে হয়তো এই জিনিসটার উপর একটু হাইলাইট হবে যে গত এই করোনার পর থেকে কিন্তু একটা স্টেডি ইনকাম রেভিনিউর সোর্স ছিল অনলাইন সেলস, এটা অনেক বেড়ে গেছিল। অনলাইন আপনার অর্ডার, অনলাইন সেলস, আর আমরা জানি যে বাংলাদেশ থেকে এত অবজ্ঞা করার পরেও ধরেন ফেসবুক, ইউটিউব বছরে 2000 কোটি টাকার অ্যাড রেভিনিউ নিয়ে যায়, এটা নিয়ে সরকারই করেছে। কিন্তু আমার কাছে মনে হয়নি যে গভর্নমেন্ট এই জায়গাটাকে খুব সিরিয়াসলি দেখছে। এবং আপনারা যে রিফর্মের কথাগুলো বললেন যে রিফর্ম অ্যাডিকুয়েট হচ্ছে না, সো সোর্স অফ রেভিনিউ হিসাবে ডিজিটাল রেভিনিউ এই সাইটটা কতটুকু গভর্নমেন্ট টাচ করে গেছে, এবং কতটুকু অ্যাকচুয়াল যারা বিজনেস করে এখান থেকে টাকা বানাচ্ছে সেখান থেকে গভর্নমেন্ট কতটুকু ক্যাশ ইন করতে পেরেছে, এই জায়গাটা যদি আপনারা বলতেন। আমরা যে প্রস্তাবগুলো দেখেছি যে গত বছর মোবাইল ইন্টারনেটের উপর একটা ট্যাক্স বসানো হয়েছিল, 1 না 1.5%। মোবাইল ইন্টারনেট তো এক জিনিস, কিন্তু আপনার ধরেন আপনার দারাজের সেল বা এই ধরনের আপনার এখন যত বড় কোম্পানিগুলো আছে সবাই কিন্তু আপনার ই কমার্সের মধ্যে ঢুকে গেছে, কারণ মানুষ কিন্তু এখন অনেক কমফোর্টেবল বাইং থিংস ফ্রম অনলাইন, অ্যান্ড দিস ইজ হ্যাপেনিং, দিস ইজ রিয়েল। এবং আমরা রিপোর্ট করছি এটা নিয়ে যে এটা অনেক বাড়ছে এবং ভবিষ্যতে এটা কমবে না, বাড়বে। সো এই যে রিফর্মের ভিতরে এই জিনিসগুলো আসতে হবে, ঠিক না? সো এইটা কতটুকু রিফ্লেক্ট হচ্ছে? রিজওয়ান, আপনি কি এই ব্যাপারে মন্তব্য করতে চান? I wanted to add to Shahriar bhai. গত বছর বিফোর কোভিড 312 কোটি টাকা ট্রানজাকশন হতো খালি ফেসবুকে মাস। আর আমাদের এমএফএস এর তো আপনারা জানেনই প্রায় 50,000 crores a month, সরি, তো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেটা ট্রানজাকশনটা হয়, বিকজ একটা ট্রানজাকশন তো অনেকবারই রিপিটেড হয়। সো এটার জন্য আসলে এই যে ট্রানজাকশনটা বেড়েছে এই বছর দে আর এক্সপেক্টিং ইট উইল গো ডাবল। আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলতে পারি, এখানে শাহরিয়ার ভাই আমি শিওর, মানে আমরা যেভাবে দারাজ এবং ফেসবুকে বাজার কেনাকাটা করি মানে বাইরে, এবং আপনি কিন্তু এখানে কিন্তু এমপ্লয়মেন্টে কিন্তু কোনো এফেক্ট হচ্ছে না ওইভাবে। অনেকে মনে করে যে আসলে যে আমাদের এমপ্লয়মেন্ট এফেক্ট হচ্ছে, আমাদের রাইডার কমে যাচ্ছে। নো, আপনি যদি ফুড প্যান্ডাকে এক্সাম্পল হিসাবে দেখেন, they are employing thousands and thousands of riders all across the country. সিলেটে if I'm not mistaken ওদের কয়েকশো রাইডার আছে, এটা কিন্তু আমরা 5 বছর আগে চিন্তাও করতে পারিনি কোনোদিন। হ্যাঁ, তো এইসব ধরনের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের ইনফর্মাল সেক্টর যেটা অ্যাকচুয়ালি ইনফর্মাল সেক্টর তো একটু বেড়েছে রিসেন্টলি। পিপিআরসি আর ওই যে ব্র্যাকের একটা স্টাডিতে বলেছে লোকের একটা দারিদ্র সীমার নিচে চলে এসছে। বাট এখন কিছু মাইক্রো এবং কটেজ ইন্ডাস্ট্রির ব্যবসায়ীরা রাস্তায় পড়ে তারা কিন্তু ইনফর্মাল সেক্টরের পর্যায়ে চলে যাচ্ছে। এদেরকে কিন্তু এই ই কমার্স ইভেন্চুয়ালি বাঁচাবে। আমি একটু জাস্ট আজকে তো আসলে কোনো প্রস্তাবনা নিয়ে আলাপ হয়নি। সো ডিজিটাইজেশন, R&D বা SDG বাস্তবায়নের ক্ষেত্রে আই থিঙ্ক দ্যাট আই এম হোপফুল যে গভর্নমেন্ট যেন একটা বিশেষ নজর দেয় এই বছর, যে আপনার বড় বড় কোম্পানি যারা আছে তারা যদি ডিজিটাইজেশনটাকে প্রমোট করে,
বা আমরা যদি সিএমএসএমই দেরকে ডিজিটাইজেশনের আওতায় আনতে পারি, তারা যেন ফেসবুকে ব্যবসা করে, তারা যেন আপনার বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মে ব্যবসা করে, সে ধরনের প্রকল্প যদি সরকার যদি তৈরি করে, সরকার তাদেরকে ডিজিটাইজেশনের জন্য, সেটা প্রাইভেট সেক্টরের সাথে হোক, এনজিওর মাধ্যমে হোক, তাদেরকে যদি ট্যাক্স রিবেট দেয়, এবং তারা যদি অটোমেটিক্যালি এইসব ছোটখাটো ব্যবসায়ীরা যদি আইটি এনেবল সার্ভিসেস হয়ে যায়, অটোমেটিক্যালি তারা কিন্তু সেই সব ধরনের প্রভিশনের আওতায় চলে আসে। দিস ইজ সামথিং, এটা কিন্তু গভর্নমেন্ট চিন্তা করে দেখতে পারে। এবং আমরা আইসিটির কথা বলছি, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি। এই সরকার 3 টার্ম আগে তারা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে নেমেছে, এবং আই এম থ্যাঙ্কফুল যে ওটা তখন হয়েছিল, বিকজ তখন আমি মনে করছিলাম যে কি ভাই ডিজিটাল বাংলাদেশ, এটা আবার কেমন না। But now I'm realizing my own misjudgment, So এখানে কিন্তু আরেকটা ইনক্যাশ করতে পারে, বিকজ ডিজিটাইজেশন এই বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে, বাট ইটস অ্যাকচুয়ালি মুভিং টু ফাস্ট। So we don't know whether our pace is same with the rest of the world. So we need to pick up the pace and endorse these kind of businesses, e-commerce based, এবং not only e-commerce based, IT companies না হলেও নর্মাল কোম্পানিরা IT enabled সার্ভিস প্রোভাইড করলে, সেখানে যদি বিভিন্ন ধরনের মিডিয়াম আমরা রেস্ট্রিক্ট করতে পারি, তাহলে তাদেরকে কিছু ধরনের ফেসিলিটিস দেওয়া উচিত। এবং সেটা দিলে কিন্তু আই থিঙ্ক যে আমাদের তথ্য প্রযুক্তির যুগে যে আমাদের যে মানে দৌড়টা পাল্লায় আমরা আছি, সেখানে আমরা এগিয়ে যেতে পারবো। I just wanted to add that with শাহরিয়ার ভাই যেটা বললেন উনি, শাহরিয়ার উল্টোটা বলছিল বোধহয় যে এদের এখান থেকে আরো রাজস্ব আদায় করা যায় কিনা, তাই না শাহরিয়ার? অ্যাকচুয়ালি তাই। অ্যাকচুয়ালি আপনি যেমন ফেসবুক লার্জলি অ্যাভয়েড করে গেছে, এবং তারা কিন্তু বাংলাদেশে বিজনেস করছে, কিন্তু বাংলাদেশকে কিন্তু কিছু রিটার্ন দেয়নি, এবং তারা ওই বারবার ডিনাই করে গেছে। এবং এইখান থেকে আমার মনে হয় সরকারের সাইড থেকে, এনবিআর এর সাইড থেকে এইটার ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং এরও খুব ঘাটতি আছে। এবং আপনি এখন আমরা যেহেতু নিউজ কাভারেজ করে দেখেছি যে বাংলাদেশের যত যেই কোম্পানিগুলো বেশি বিভিন্ন ধরনের কনজিউমার প্রোডাক্ট করে, প্রত্যেকেই কিন্তু আপনি দেখবেন যে আগামী 1 বছরের মধ্যে প্রত্যেকেরই নিজস্ব ই কমার্স ওয়েবসাইট থাকবে, এবং দ্যাটস হাউ ইট ইজ। সো এই জিনিসটা তো আপনার এই প্রত্যেক বছরের যখন এনবিআর যখন রেভিনিউ কোথা থেকে আসবে, তো তার তো এই রিয়েলিটি সম্পর্কে জানতে হবে। এই একই সোর্স থাকলে তো হবে না। তবে আমি কিন্তু রেজওয়ানের সাথে একমত যে একটা উঠতি ব্যবসা একটা আপৎকালীন সময়ে এটাকে বরং এনকারেজই করা যেটা। আমরা তো স্পেশাল ইকোনমিক জোন এক্সপোর্ট প্রসেস জোনে পাই, এতে 5 বছরের ট্যাক্স হলিডে, 7 বছরের ট্যাক্স হলিডে আবার এক্সটেন্ড করি। কাজে এই ধরনের একটা সাকসেসকে শুরুতে দমিয়ে ফেলা, এটা বোধহয় না, আমি দমিয়ে ফেলার কথা বলছি। এটা প্রথম কথা হলো যে এইটাকে কিন্তু প্রথম রেকগনাইজ করা, এবং মানে এই মাঝখান থেকে কিন্তু গভর্নমেন্ট কিন্তু কোনো বেনিফিটও পায় না। আপনার এই যে যেমন ফেসবুক ইজ এ বিগ আই থিঙ্ক ট্যাক্স ডজার। বাংলাদেশ থেকে যদি ফেসবুক 1000 কোটি টাকার রেভিনিউ নিয়ে যায়, অ্যাড রেভিনিউ, এবং সেটার কিছুই যদি শেয়ার না করে, আমি সেটার কথা বলছি। বিজনেস যারা গ্রো করবে, সেটার কন্ডুসিভ পলিসি থাকলে, এটাকে গভর্নমেন্ট যদি রেকগনাইজ করে, তাহলে হয়তো আরো ভালো কিছু আসে, পলিসির আওতায় আরো ভালো কিছু আসতে পারে। কিন্তু বেনিফিটটা সার্বিকভাবে দেখা উচিত। শুধু সরকার বেনিফিট পায় না, সে তার মানে এই না যে দেশ বেনিফিট পাচ্ছে না, এর কনজিউমাররা বেনিফিট পাচ্ছে, সাপ্লাই চেইনে প্রোডিউসার। মজিদ ভাই, আপনি কি কনক্লুডিং কিছু বলতে চান? এখানে দুই পক্ষেরই, মানে যেটা শাহরিয়ারও বললেন বা আমাদের রিজওয়ানও বললেন, কথা হচ্ছে করোনা এবং করোনা পরবর্তীকালে যে অর্থনৈতিক পরিবেশ হবে, সেখানে কিন্তু এইটা একটা বাস্তবতার বিষয় হবে। বাংলাদেশ ভালো করবে যেহেতু সে ডিজিটাইজেশনে অনেক আগের থেকে এগিয়ে আছে, এবং এটা একটা তার আয়ের অন্যতম একটা উৎস বা পথ হবে, এবং ই কমার্সও এদেশে হতে হবে, এবং এটাই রিয়ালিটি। এই যেটা শাহরিয়ার বললেন, এটা রিয়ালিটি। তো সেই জন্যই ওই যেটা বলছে যে ফেসবুক বা যারা আমার এখানে এসে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে করে আয় করে নিয়ে যাচ্ছে, সেখানে তো আমার ভ্যাট আমার অবশ্যই আরোপ করার প্রশ্ন এসে যাবে। এটা আমার নলেজের ভিতরে, আমার স্ক্যানের ভিতরে আসতে হবে। কারণ আসতে হবে এই জন্যই যে আমার দেশীয় লোকেরা তার অ্যাডভার্টাইজমেন্টের উপর সে আমার 50% ভ্যাট দিচ্ছে বা ইত্যাদি, আর ও না দিয়ে চলে যাচ্ছে। এটা একটা রেভিনিউর একটা আয়ের উৎস। এটা যেমন ঠিক দরকার প্রয়োজন, ঠিক তেমনি ই কমার্স বা যারা ওই যে ট্যাক্স ডিজিটাল এনেবল সার্ভিস যারা করবে তাদেরকে আমার আবার দিতে হবে, আমাকে একটা ইনসেন্টিভ দিতে হবে, দিয়ে ওরা যাতে এইটার সাথে ট্যাক্ট হতে পারে, এইটার টাকা দিয়েই এইটা করতে পারি। এই জন্যই আমি বলছি যে এটা একটা সমন্বয়ের ব্যাপার, এবং এই জন্যই এনবিআর কে এই স্টাডি তার স্ক্যানের ভিতরে এটা আনতে হবে যে ভ্যাট, এই যে ফেসবুক, ইভেন আমরা সেই অনেক আগের থেকেও বলছি
আপনি ভারতীয় যে সিনেমা এখানে এখানে যে ইয়েতে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাচ্ছে, ইভেন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট সেখান থেকে দেখানো হচ্ছে। আমাদের ঠিকই ভ্যাট দিচ্ছে, ওরটার কোনো ভ্যাট নাই। এইটা ভ্যাটের আওতায় এই নিয়ে, অর্থাৎ একটা সমতার একটা লেভেল প্লেইং ফিল্ডের প্রয়োজন হবে। এখান থেকে আমার রেভিনিউ আসবে, এটা যেমন একটা বড় স্বার্থ, তার চাইতে বড় হচ্ছে আমি একটা লেভেল প্লেইং ফিল্ড করব। এবং সেই লেভেল প্লেইং ফিল্ড করতে গিয়ে রেজওয়ান যেটা বললেন, এই জাতীয় জিনিসগুলো যারা এই যে ই কমার্সে আসতেছে, যারা আসতে পারে, আমাদের যারা এসএমই খাত, আমাদের ওই কটেজ ইন্ডাস্ট্রি, তারা এখন যাতে ইনফর্মাল সেক্টর এদিকে টার্ন হতে পারে, সেই জন্য প্রথম দিকে তাদেরকে অবশ্যই ইয়ে দিতে হবে, কি বলে, ইনসেন্টিভ দিয়ে তাদেরকে এনাবল করে তুলতে হবে। ওই এনাবলও করে তুলবো, আবার এদিকেই যে আমার এখান থেকে টাকা বানিয়ে নিয়ে যাচ্ছে তাকে আমি করের আওতায় আনবো। এই দুটোর ভিতরে সমন্বয়ের বিষয়টাই আমার মনে হয় আমাদের বক্তব্য বা বিষয়। থ্যাংক ইউ মজিদ ভাই, থ্যাংক ইউ রিজওয়ান এবং ডক্টর হাসান মনসুরকে অনেক ধন্যবাদ। শাহরিয়ার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। আজকের প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু জানলাম, বিশেষ করে এই ধরনের ইনডেপথ আলোচনায় আমরা রেভিনিউ গভর্নমেন্টের যে ডিলেমা, রেভিনিউর ডিলেমা, আমরা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা যেটা এখানে পেলাম যে এনবিআর এর রিফর্ম কেন এত জরুরি, বিশেষ করে এরকম ক্রাইসিস টাইমে সেটা আরো বেশি লাউড হয়ে গেছে। এবং এটাই হলো আমাদের এখনকার আসলে মিডিয়া থেকে মিশন হবে যে এনবিআর এর রিফর্ম। তো আমরা দর্শকদের আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে আজকে যারা পার্টিসিপেন্ট ছিলেন, ওনাদের ইনডেপথ নলেজ, আমি শিওর যে সবাই আমরা এনলাইটেন্ড হয়েছি, আমরা মিডিয়া থেকে হয়েছি এবং দর্শকরা হয়েছি। সো আমরা এই কথা বলে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করছি। সবাইকে ধন্যবাদ।